তো দেখ আজকে 7 নম্বর পয়েন্ট করবো। আজকে এটা করবো এখন মানে আর অল্প একটু বাকি আছে এই চ্যাপ্টারে। দুজনের অবদান করতে হবে, ব্যাস তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দুজনের অবদান বলতে একজন হচ্ছে হেনরি ফিয়ল করতে হবে, একজনের করতে হবে হেনরি ফিয়ল, আর করতে হবে এফ.ডব্লিউ. টেলর। ঠিক আছে? তো হেনরি ফিয়লের অবদান, তো হেনরি ফিয়ল কি লিখেছে? হেনরি ফিয়ল আমাদের ম্যানেজমেন্টে কি অবদান লিখেছে? ইনি ম্যানেজমেন্টের 5টা ফাংশন লিখেছে। ম্যানেজমেন্টের 5টা ফাংশনের কথা বলেছে হেনরি ফিয়ল। আর উনি ব্যবস্থাপনার 14টা নীতির কথা বলেছে। ঠিক আছে? হেনরি ফিয়ল ব্যবস্থাপনার 14টা নীতির কথা বলেছে। ঠিক আছে? এবং এই 14টা নীতি এক একটা করে পড়বো। আর হেনরি ফিয়লকে তো আগেই বলেছি ব্যবস্থাপনা, হেনরি ফিয়লকে ব্যবস্থাপনার আদিগুরু বলা হয়। ঠিক আছে? বা এটাও বলা যায় ফাদার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের জনক হচ্ছে হেনরি ফিয়ল। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট মানে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনা। ঠিক আছে? প্রশাসনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফিয়ল। ঠিক আছে? এবার কি বলছে এখানে, কি বলছে? বলছে হেনরি ফিয়লের আধুনিক ব্যবস্থাপনার নীতি, মানে হেনরি ফিয়ল প্রিন্সিপাল অফ মডার্ন ম্যানেজমেন্ট। ঠিক আছে? আধুনিক ব্যবস্থাপনার নীতি কি বলছে? ব্যবস্থাপনার ক্ষেত্রে ফিয়লের নীতিগুলি সর্বজন স্বীকৃত নীতি হিসেবে বিবেচিত হয়েছে। মানে ম্যানেজমেন্টে ফিয়লের নীতিগুলি সবাই স্বীকার করে নিয়েছে। ফিয়ল ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান 14টা নীতির কথা বলেছে, মেনলিও 14টা নীতির কথা বলেছে। ঠিক আছে? ফিয়লের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যবস্থার নীতিগুলি এবং আধুনিক ব্যবস্থাপনার প্রয়োজনে আরো কয়েকটি, মানে ও তো 14টা নীতির কথা বলেছে, আবার পরবর্তী সময় আরো কয়েকটি এক্সট্রা নীতির কথা বলা হয়েছে। এবার সবার প্রথম যে নীতিগুলো বলেছে, এইগুলো না সবার প্রথম তোকে কি করতে হবে? এই 14টা নীতি না একটু পড়তে হবে, নামগুলো পড়তে হবে ভালো করে। এমসিকিউ তো, সবকটা নীতির নামগুলো ভালো করে পড়তে হবে। তারপর শুধু নামগুলো তো পড়লে হবে না, ভিতরগুলো পড়তে হবে, কারণ ভিতরগুলো এমসিকিউ দেয়। এমন একটা লাইন তুলে দিল, বললো এটা কি বা কে বলেছে, এগুলো বলতে পারে। তো আগে না পয়েন্ট গুলো পড়তে হবে। পয়েন্ট গুলো পড়তে হবে। ধর বলে দিল এর মধ্যে হেনরি ফিয়লের কোনটা নীতি নয় বা কোনটা নীতি, এরকম বলতে পারে। তো প্রথমে পড়বো হেনরি ফিয়লের নীতিটা কি। প্রথম নীতি হচ্ছে হেনরি ফিয়ল যে প্রথম নীতির কথা বলেছিল, প্রথম নীতিটা হচ্ছে কর্ম বিভাজন। ঠিক আছে? কর্ম মানে বুঝতে পারছিস কাজ, আর বিভাজন মানে কাজটাকে ভাগ করে দেওয়া। হেনরি ফিয়লের যে ব্যবস্থাপনার যে 14টা নীতির কথা বলেছিল, তার মধ্যে সবার প্রথম যে নীতিটা বলেছিল, মানে কোম্পানিতে বা ফ্যাক্টরিতে বা কারখানায় যে ওয়ার্কাররা কাজ করবে ওদের কাজটাকে ভাগ করে দাও। কাজটাকে ভাগ করে দাও। কাজ ভাগ করলে কি হবে? কাজটা খুব সুন্দর করে করতে পারবো। বলবো বলবো আরো ডিটেলসে বলবো। প্রথম হচ্ছে কর্ম বিভাজন। তারপর বলছে শুধু কর্ম বিভাজন করলে তো হবে না, যে কারখানার মধ্যে ওরা কাজ করবে, নিয়ম মেনে যেন কাজ করে, নিয়মানুবর্তিতা, নিয়ম। ঠিক আছে? নিয়ম মানতে হবে, নিয়মানুবর্তিতা বলে একটা পয়েন্ট দিচ্ছে। ডিসিপ্লিন যাকে বলা হয়, কি? ডিসিপ্লিন। আচ্ছা, এটা আমি বলি যে নাম্বারিং গুলো কেমন হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে? আর এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আসলে সিরিয়ালি চল, মানে হেনরি ফিয়ল যে ব্যবস্থাপনার 14টা নীতির কথা বলে সিরিয়ালি বলেছে। সিরিয়ালি তোকে বলতে হবে, সিরিয়ালি তোকে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে কর্ম বিভাজন, 2 নম্বর পড়বো কর্তৃত্ব ও দায়িত্ব। কি বললাম? কর্তৃত্ব ও দায়িত্ব, মানে অথরিটি এবং রেসপন্সিবিলিটি ডিটেলসে পড়বো। ঠিক আছে? তাহলে প্রথম পয়েন্ট কি বললাম? কর্মবিভাজন। তারপর হচ্ছে কর্তৃত্ব দায়িত্ব। 3 নম্বর নিয়মানুবর্তিতা। তারপর আদেশ দানের একতা। 5 নম্বর হচ্ছে নির্দেশ দানের একতা। 6 নম্বর হচ্ছে সাধারণ স্বার্থের অধীন ব্যক্তিগত স্বার্থ। 7 নম্বর কি বলেছে? বলছে কর্মচারীদের পারিশ্রমিক। 8 নম্বর বলেছে কেন্দ্রীকরণ। 9 নম্বর ক্ষমতা প্রবাহের শৃঙ্খল। 10 নম্বর হচ্ছে তোর শৃঙ্খলা বা বিন্যাস। 11 নম্বর সমদর্শিতা বা সাম্যনীতি। 12 নম্বর হচ্ছে কর্মীদের কার্যকালের স্থায়িত্ব। 13 নম্বর বলছে উৎসাহ ও উদ্যম। 14 নম্বর বলেছে দলীয় একতা। 15 নম্বর ব্যতিক্রমের নীতি। তারপর হচ্ছে ঠিক আছে, তারপর হচ্ছে কি বলছে নমনীয়তার নীতি। ঠিক আছে? এটা হচ্ছে 16 নম্বর। 17 নম্বর কি? উদ্দেশ্যের নীতি। আর 18 নম্বর হচ্ছে তোর, 18 নম্বর বলেছে দক্ষতার নীতি। তাহলে হেনরি ফিয়র মেনলি 14টা নীতির কথা বলেছে, তারপরে এক্সট্রা আরো 4টে নীতি বলেছে।
টোটাল 18টা নীতি, ঠিক আছে তো? তো এইগুলো যে 18টা নীতি তোকে পরীক্ষায় এমসিকিউ যখনই আসবে তো এগুলো লিখতে দিতে পারে, ঠিক আছে তো? ও ও তোকে বলতে পারে বিভিন্ন রকমের কোশ্চেন এদিক ওদিক করে ঘুরিয়েও দিতে পারে। ধর কোনো একটা লাইন তুলে দিল, ও এটা বলতে কি বোঝো? ঠিক আছে তো? বা এই নীতিটা কে বলেছিল? ঠিক আছে তো? এরকম বলতে পারে। বা বলতে পারে যে হেনরি ফেয়ারের ব্যবস্থাপনার নীতি ছিল, প্রথম নীতিটার নাম কি? কর্ম বিভাজন। তো প্রথমে এক একটা করে পড়বো। কর্ম বিভাজন। কর্ম বিভাজন কি বলেছে? হেনরি ফেয়ার হেনরি ফেয়ারের ব্যবস্থাপনার প্রথম কথাই হলো কর্ম বিভাজন। হেনরি ফেয়ার যে ব্যবস্থাপনার 14টা নীতির কথা বলেছে তার মধ্যে মেন ফার্স্ট কথাই হচ্ছে কর্ম বিভাজন। তো কর্ম বিভাজনকে ইংরেজি যদি বলি আমরা ডিভিশন অফ ওয়ার্ক, মানে কাজটাকে ভাগ করে দেওয়া। মানে হেনরি ফেয়ার বলেছিল কি? হেনরি ফেয়ার বলেছিল কি একটা কোম্পানিতে তো একটা কাজ থাকবে, মানে একটা বেশ ভালোই কাজ থাকবে। টোটাল যে কাজ থাকবে না, টোটাল কাজটা অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ করে দেবে। কোম্পানিতে যে টোটাল কাজটা থাকবে সেটাকে কতগুলো ছোট ছোট পার্টে ভাগ করা উচিত, ঠিক আছে? এবং কাকে কোন কাজ দেব? ধর যার ওই কাজে যার যোগ্যতা আছে, দক্ষতা আছে এবং অভিজ্ঞতা অনুযায়ী কাজটা দেওয়া উচিত। একটা কোম্পানির মধ্যে তো কাজ অনেক রকমের কাজ হয়। টোটাল যে কাজ আছে সেই টোটাল কাজটা কোনো একজনকে না দিয়ে কাজটাকে সবার মধ্যে ভাগ করে দেওয়া উচিত। এবার কাকে কোন কাজের দায়িত্ব দেব? বলছে যে যেই কাজে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য তাকে সেই কাজ দিতে হবে। দেখ এখানে কি লিখেছে? বলছে হেনরি ফেয়ারের ব্যবস্থাপনা নীতির প্রথম কথাই হলো কর্মবিভাজন। যে কোনো কাজ দক্ষতার সঙ্গে, মানে কোনো কাজ এফিসিয়েন্ট এর সঙ্গে যদি কমপ্লিট করতে চাস তাহলে মানে ফার্মের মধ্যে বা বলতে কারখানার মধ্যে যে মোট যে টোটাল যে কাজটা আছে সেটা কতগুলো পার্টে ভাগ করা প্রয়োজন। তারপর যোগ্যতা অনুযায়ী সেইগুলি কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রে এক একজন কর্মীর ওপর এক্ষেত্রে একজন কর্মীর ওপর টোটাল কাজটার পরিবর্তে, ঠিক আছে, এক একটি অংশের ভার অর্পিত হয়। আর কর্ম বিভাজনের ফলে কি হয়? কর্মীদের দক্ষতা বাড়ে, ঠিক আছে? কারবারি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। সুতরাং ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর জন্য কর্ম বিভাজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ওই যে কর্ম বিভাজন যে দক্ষতা বৃদ্ধির উপায়, ঠিক আছে, তা সর্বজন গ্রাহ্য। আর কর্ম বিভাজন হলে শিক্ষিত ও দক্ষ ব্যক্তির পক্ষে কাজ শেষ করা সহজসাধ্য হয়। অবশ্য কর্মবিভাজন বিজ্ঞানসম্মত না হলে কাজে জটিলতার সৃষ্টি হয়, ঠিক আছে? এবং কর্মীদের কাজে উৎসাহের ঘাটতি দেখা যায়। তার মানে মেনলি কি বুঝতে পারলাম? কর্মবিভাজন মানে কোম্পানির যে টোটাল কাজটা আছে সেই টোটাল কাজটা একজনের ওপর দায়িত্ব না দিয়ে, ঠিক আছে, টোটাল কাজটাকে কতগুলো ছোট ছোট পার্টে ভাগ করো এবং ওই কাজের যে দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ তাকে সেই কাজটা দাও। তাহলে কোম্পানির কাজটা খুব সুন্দরভাবে হবে, তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এবার এই যে কোনো কোম্পানি যদি হেনরি ফেয়ারের এই নীতিটা অনুসরণ করে তাহলে কি দেখা যেতে পারে? যে আহ, কি হতে পারে যেটা বললাম, কর্মীদের কর্মকুশলতা বৃদ্ধি পাবে, ঠিক আছে? মানে খুব ভালো মতন ওদেরকে দিয়ে কাজ করাতে পারবে। একজনকে যদি সমস্ত কাজ করতে দেওয়া হয় কখনোই কাজ ভালো হবে না, ঠিক আছে তো? আচ্ছা, আর কি হতে পারে? যে স্পেশালাইজেশন হবে, যে যেই কাজে দক্ষ তাকে সেই কাজটা দিলে তো অনেকটা ভালো কাজ বেরোবে। আচ্ছা, আর যদি এই নীতি না মানিস তাহলে কি হবে? এই নীতি না মানলে কি হবে? যদি এই কর্মবিভাজন নীতিটা না মানি তাহলে কি হবে? যে নরমাল হয়েই যাচ্ছে যে তোর শ্রমিকদের দক্ষতা বাড়বে না। শ্রমিক ওয়ার্কাররা কাজ করে না ওদের দক্ষতা কখনো বাড়বে না। দক্ষতা বাড়াতে গেলে ওদেরকে যদি এফিসিয়েন্ট, ঠিক আছে, দক্ষতা যদি বাড়াতে চাই তাহলে কর্মবিভাজন করা দরকার। আর কি? স্পেশালাইজেশন হবে না, ঠিক আছে? তারপর কাজটা অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে? যদি এই নীতি না মানি, এই নীতি না মানা মানে একজনকে সব কাজে দায়িত্ব দিয়ে দিচ্ছি তার মানে কাজটা অনেক কঠিন হয়ে যাবে। আর ডুপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকবে, মানে একই কাজ ২-৩ বার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাই হচ্ছে প্রথম পয়েন্ট কর্মবিভাজন বলেছে। নেক্সট বলেছে কি? কর্তৃত্ব ও দায়িত্ব, ঠিক আছে? এই কর্তৃত্ব আর দায়িত্বটা কি? ব্যাপারটা হচ্ছে কর্তৃত্ব দায়িত্বটা কি একজন আর মানে মানে একই পরস্পর সম্পর্কযুক্ত। পরস্পরের সঙ্গে সম্পর্ক, এই কর্তৃত্ব দায়িত্ব। কর্তৃত্বকে ইংরেজিতে বলা হয় অথরিটি, ঠিক আছে? আর দায়িত্বকে ইংরেজিতে বলা হয় রেসপন্সিবিলিটি। কর্তৃত্ব মানে কি? কর্তৃত্ব মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মানে আগে বোঝ কর্তৃত্ব মানে কি? কর্তৃত্ব মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বোঝায়। আর দায়িত্ব মানে সঠিক সময়ে তোমাকে যে কাজটা দেয়া হয়েছে সেটা শেষ করা, ঠিক আছে? তাহলে কর্তৃত্ব বলতে কি বোঝায়? ডিসিশন নেওয়ার ক্ষমতাকে বলা হয় কর্তৃত্ব, ঠিক আছে? অথরিটি মানে কি? অথরিটি মানে ডিসিশন, মানে কোনো বিষয়ে ডিসিশন কে নেবে? কোনো অথরিটি ডিসিশন নেবে। আর রেসপন্সিবিলিটি কি?
তোকে যেই কাজটা দেয়া হয়েছে ঠিক সময়ে কারেক্ট টাইমে, ঠিক আছে, ওই কাজটা শেষ করাকে বোঝাই হচ্ছে রেসপন্সিবিলিটি। ঠিক আছে? তো তাই এখানে বলছে কর্তৃত্ব ও দায়িত্ব যে পরস্পর সম্পর্কিত, কর্তৃত্ব থেকেই দায়িত্ব তৈরি, কর্তৃত্ব থেকেই দায়িত্ব তৈরি। ঠিক আছে? তাই ব্যবস্থাপনার মূলনীতি হলো যাকে কোনো কাজের দায়িত্ব দেয়া হবে, ঠিক আছে, তাকেই দায়িত্ব পালনের উপযুক্ত কর্তৃত্ব দেওয়া হবে। ধরো তোমাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, এই কাজটা করে দিতে হবে। ঠিক আছে? তাহলে তাকেই দায়িত্ব পালনের জন্য ওকে কর্তৃত্ব দেওয়া হচ্ছে। দেখা গেল ওকে কাজ করার দায়িত্ব দিলাম, ওর হাতে কোনো পাওয়ার নেই কাজ করার, সেরকম করলে হবে না। তোকে একটা কাজ করতে দিয়েছি, তাহলে তোকে ক্ষমতাও দিতে হবে যে না তুমি এই কাজটা করতে পারবে, পাওয়ার দিতে হবে। প্রতিষ্ঠানের কাজ ভালোভাবে করার জন্য কর্তৃত্ব দায়িত্বের মধ্যে কি থাকা দরকার? ব্যালেন্স থাকা দরকার, ব্যালেন্স, সমতা থাকা দরকার। ঠিক আছে? দায়িত্বের চেয়ে যদি কর্তৃত্ব বেশি হয়, ঠিক আছে, তোকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তার তুলনায় কর্তৃত্ব বেশি, অথরিটি বেশি, ঠিক আছে, তাহলে অপপ্রয়োগের সম্ভাবনা থাকে। তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। বলছে দায়িত্ব অপেক্ষা কর্তৃত্ব বেশি হলে, মানে তোর দায়িত্বের চেয়ে যদি কর্তৃত্ব বেশি হয়ে যায় তাহলে অপপ্রয়োগ থাকবে, মিস ইউজ হবে। ঠিক আছে? আর দায়িত্ব অপেক্ষা কর্তৃত্ব কম হলে দায়িত্ব পালনটা সম্ভব হয়। ঠিক আছে? তাই কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে সামঞ্জস্য রাখা প্রয়োজন। এই কর্তৃত্ব কখনো দায়িত্ব ছাড়া হতে পারে না। তাই একজন আরেকজনের সঙ্গে মানে সম্পর্কযুক্ত। তো এই লাইনটা পড়তে হবে তোকে, কর্তৃত্ব দায়িত্ব। তাহলে কি বললাম? কর্তৃত্ব বলতে কি বোঝায়? ডিসিশন নেওয়ার ক্ষমতা। আর দায়িত্ব বলতে কি বোঝায়? কারেক্ট টাইমে, ঠিক আছে, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সঠিক সময়ে সেটা শেষ করাকে বোঝায়। কি বললাম? কর্তৃত্বের চেয়ে, কর্তৃত্ব মানে অথরিটি, অথরিটির চেয়ে যদি তোকে রেসপন্সিবিলিটি বললাম, কর্তৃত্বের চেয়ে যদি দায়িত্ব বেশি দেওয়া হয় তাহলে দায়িত্ব পালন তো হবে না। কর্তৃত্বর চেয়ে যদি দায়িত্ব বেশি দেওয়া হয় তাহলে কিন্তু তোমার, তাহলে কিন্তু মানে যে বললাম কর্তৃত্বের চেয়ে যদি দায়িত্ব বেশি দেওয়া হয় তাহলে কিন্তু দায়িত্ব পালন ঠিকঠাক হবে না। আর যদি কর্তৃত্বের চেয়ে দায়িত্বের চেয়ে যদি কর্তৃত্ব বেশি দেওয়া হয় তবে, তবে যেটা কি বললাম, তাহলে কাজটা ঠিকঠাক ভাবে হবে। তাই কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে একটা সুন্দর সমতা থাকা প্রয়োজন। নেক্সট বলেছে কি? নিয়মানুবর্তিতা, নিয়ম। ঠিক আছে? কি বলেছে? কারবারের সব জায়গায় নিয়ম বজায় রাখা একান্ত অপরিহার্য। ঠিক আছে? কারবারের সব জায়গায় নিয়মানুবর্তিতা বজায় রাখা, রুলস মানা এগুলো অপরিহার্য। নিয়ম ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। ঠিক আছে? হেনরি ফিয়ল কি বলেছিল? বলছে নিয়মানুবর্তিতা বলতে কি বোঝায়? বাধ্যতা, কর্মশক্তি, ঠিক আছে, আচরণ, পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন প্রভৃতিকে বোঝায়। এটাই বলছে, মানে হেনরি ফিয়লের মতে নিয়ম বলতে এইগুলোকেই বোঝায়। মানে তোমাকে সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে, মানে বাধ্য হতে হবে। কর্ম, তোমাকে যা কাজ দেবে সেই কাজ করতে তুমি বাধ্য থাকবে। কর্মশক্তি, আচরণ, ঠিক আছে, বিহেভিয়ার, পরস্পরের প্রতি সম্মান দেওয়া, এইগুলো হচ্ছে নিয়মানুবর্তিতার মধ্যে পড়ে। নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য জাগ্রত করে। মানে তোমাকে প্রতিষ্ঠানের যে নিয়ম আছে সেই নিয়মগুলো তোমাকে সুন্দরভাবে মেনে চলতে হবে। ঠিক আছে? আর যদি ওই প্রতিষ্ঠানের যে সমস্ত নিয়ম আছে এইগুলো যদি মেনে চলো তাহলে তোমার প্রতিষ্ঠানের উন্নতি হবে। ঠিক আছে? তাই ব্যবস্থাপনার মধ্যে যাতে নিয়মানুবর্তিতার সৃষ্টি হয় সেদিকে নজর দেওয়া একান্তই প্রয়োজন। কেবলমাত্র ব্যবস্থাপনার ক্ষেত্রেই নয়। ব্যবস্থাপনার ক্ষেত্রে কি শুধু নিয়ম মানতে হয়? বাস্তব জগৎও, রিয়াল লাইফেও কিন্তু সমস্ত জায়গায় নিয়ম মানা অবশ্যই উচিত। মানুষের বাস্তব জীবনেও নিয়মানুবর্তিতার দান অপরিসীম। আদেশ দানের একতা মানে ইউনিটি অফ কমান্ড। ইউনিটি অফ কমান্ড কি বলছে? আদেশ দানের একতা। দেখ একটা পড়বো, আদেশ দানের একতা কি আর নির্দেশ দানের একতা কি, এটা পড়বো। আদেশ দানের একতা আর নির্দেশ দানের একতা। আদেশ দানের একতা হচ্ছে ইউনিটি অফ কমান্ড, ঠিক আছে, আর নির্দেশ দানের ক্ষমতা হচ্ছে ডিরেকশন। ঠিক আছে? নির্দেশ দানের একতা হচ্ছে ইউনিটি অফ ডিরেকশন। তাহলে ব্যাপারটা কি বলেছে? আদেশ দানের একতা বলছে প্রতিটি বিভাগে, মানে একটা কোম্পানিতে তো আর একটা ডিপার্টমেন্ট থাকে না, প্রচুর ডিপার্টমেন্ট থাকে, পারচেজ ডিপার্টমেন্ট, সেল ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। তো বলছে প্রতিটা ডিপার্টমেন্টে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে। ঠিক আছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে মানে উপর, আপার লেভেল, ঠিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে। তো বলছে প্রতিটা ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর আদেশ দানে, ঠিক আছে, দেখ একটা কি হয়, ঊর্ধ্বতন অধস্তন, একটা হচ্ছে সুপারিয়র, ঠিক আছে, আর একটা সাবঅর্ডিনেট। ঠিক আছে? একটা সুপারঅর্ডিনেট আর একটা সাবঅর্ডিনেট। ঠিক আছে?
দুটো হয়, ইংলিশে বলা হয় এটাকে, বলছে প্রতিটা ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঠিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয় আর অর্ধতন কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন মানে বুঝতে পারছিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আর একটা অর্ধতন মানে একটু নিচু লেভেলের কর্মী, আর ঊর্ধ্বতন মানে উঁচু লেভেলের। তো বলছে প্রতিটা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর আদেশ দানের ক্ষমতা দেওয়া উচিত। তাহলে কি বলেছে, আদেশ দানের ক্ষমতা কাদেরকে দেওয়া উচিত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে আদেশ দানের ক্ষমতা দেওয়া উচিত, ঠিক আছে। একই কাজ সম্পন্ন মানে কমপ্লিট করার জন্য একাধিক ব্যক্তি আদেশ দান করলে কর্মীর পক্ষে, ধর একটা কোম্পানিতে কাজে করতে, একজন কারখানায় একটা এমপ্লয়ি কাজ করতে গেছে, এবার ওকে সবাই আদেশ দিচ্ছে, তাহলে ও কার কথা শুনবে? তাই জন্য বলছে প্রতিটা ডিপার্টমেন্ট, ধর আজকে কোনো একজন এমপ্লয়ি 25 ডিপার্টমেন্টে জব পেয়েছে, ঠিক আছে, একটা, এবার ওকে সবাই অর্ডার করছে এই কাজ করে এই কাজ করে, তাহলে ও তো কাজ ভালো করে করতে পারবে না। তাহলে ওর কি করা উচিত, ওই ডিপার্টমেন্টে যে মেন মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ও অর্ডার করবে, ওই অনুযায়ী কাজ করবে, ঠিক আছে। তাই বলছি একই কাজ করার জন্য মানে একটা কাজ করবে তার জন্য সবাই ওকে অর্ডার করছে, এরকম করলে তো হবে না, তাই তো। একই কাজ সম্পন্ন করার জন্য একাধিক ব্যক্তি আদেশ দান করলে কর্মীর পক্ষে সেই আদেশ মানা সম্ভব নয়, তাতে কাজের কি হয়, শৃঙ্খলা নষ্ট হয়, ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যাবে। তাই কাজে যদি ভালো পরিবেশ গড়ে তুলতে চাও, তাহলে কাজের আদেশ কেবলমাত্র কার থেকে আসা উচিত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আসা উচিত। তাহলে আদেশ দান মানে কি বলতে পারো, আচ্ছা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এবার পড়বো নির্দেশ দানের একতা মানে ইউনিটি অফ ডিরেকশন। কি বলেছে, নির্দেশ দানের একতা মানে হচ্ছে একই উদ্দেশ্যটা একটাই, উদ্দেশ্য তোর একটাই, একই উদ্দেশ্যে একই শ্রেণীভুক্ত কার্যকলাপের জন্য, ঠিক আছে, একটি পরিকল্পনা করা এবং তার জন্য একটা প্রধানকে নিযুক্ত করা, তাহলে নির্দেশ দানের একতা কি বলতে পারলি, উদ্দেশ্যটা সেম থাকে, উদ্দেশ্য চেঞ্জ নেই, উদ্দেশ্য একই, এবং একই শ্রেণীভুক্ত কার্যকলাপের জন্য একটি প্ল্যান করা এবং তার জন্য একজন প্রধানকে নিযুক্ত করা, এটাই হচ্ছে তোর নির্দেশদানের একতা। যেমন ধর একটা উদাহরণ বলা যায়, ধর একটা কোম্পানির নাম ধর অটোমোবাইল কোম্পানি। তো অটোমোবাইল কোম্পানি তার দুটো ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, একটা স্কুটি আর একটা বাইক। অটোমোবাইল কোম্পানি দুটো ডিপার্টমেন্ট আছে, একটা স্কুটি আর একটা বাইক, মানে স্কুটি তৈরি করে, মানে অটোমোবাইল কোম্পানি দুটো ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টে স্কুটি তৈরি হয় আর একটা ডিপার্টমেন্টে বাইক তৈরি হয়, ঠিক আছে। এইবার বলছে যেহেতু প্রতিটা দ্রব্যের আলাদা আলাদা বাজার আছে, প্রতিটা দ্রব্যের মানে স্কুটির আলাদা বাজার আছে, আবার বাইকের আলাদা বাজার আছে, ঠিক আছে, মার্কেট আছে, ঠিক আছে, এবং তাই প্রতিটা ডিপার্টমেন্টের একটা নিজস্ব একটা নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে, প্রতিটা ডিপার্টমেন্টের একটা লক্ষ্য থাকবে, এবং ওই লক্ষ্যটা পূরণ করার জন্য প্রতিটা ডিপার্টমেন্ট কি করবে, একটা প্ল্যান করবে, এবং ওই ডিপার্টমেন্টকে ওই ডিপার্টমেন্টের প্রত্যেক কর্মী কেবলমাত্র একজনের নির্দেশ মানবে। তো এটাই বলেছে, ধর একটা অটোমোবাইল কোম্পানি তার দুটো ডিপার্টমেন্ট আছে, একটা একটা হচ্ছে স্কুটি আর একটা হচ্ছে আর একটা কি বললাম একটা বাইক, ঠিক আছে। এবার তো সবার আলাদা আলাদা উদ্দেশ্য থাকে, তো এটাই বলতে চেয়েছে। তাই বলছে একই কাজ সম্পন্ন করার জন্য একটা কাজ সম্পন্ন করার জন্য যদি একাধিক ব্যক্তি আদেশ দান করে, তাহলে কর্মীর পক্ষে, দাঁড়া 1 মিনিট, নির্দেশ দানের একতাটা কি বললাম, যে একই উদ্দেশ্যে একই শ্রেণীভুক্ত কার্যকলাপের জন্য একটা প্ল্যান করা এবং তার জন্য একটা প্রধানকে নিযুক্ত করা। আর আদেশ দানের একতা আর নির্দেশ দানের একতা এটা এক জিনিস নয়, একটু আলাদা আছে। নির্দেশ দানের একতা সুষ্ঠু সংগঠনের পরিচয়, অপরদিকে আদেশ দানের একতা সুষ্ঠু কাজ সম্পাদনের পরিচয়। নির্দেশ দানের একতা সুষ্ঠু সংগঠনের পরিচয় আর ওটা সুষ্ঠু কাজ সম্পাদনের পরিচয়। আর এই নীতির মূল কথা কি, নির্দেশ দানের একতা নীতিটার মূল কথা কি, পরিকল্পনা অনুসারে কাজগুলি করার জন্য নির্দেশ দানের মধ্যে সামঞ্জস্য বিধান করা, পরিকল্পনা অনুসারে কাজগুলি করার জন্য নির্দেশ দানের মধ্যে সামঞ্জস্য বিধান করা। এই উদাহরণটা বললাম আরেকবার বলে দিচ্ছি, ধর একটা অটোমোবাইল কোম্পানি আছে, তার দুটো ডিপার্টমেন্ট আছে, একটা স্কুটি তৈরি হয় একটা ডিপার্টমেন্টে আর একটা ডিপার্টমেন্টে বাইক তৈরি হয়। আর
প্রতিটা দ্রব্য, দ্রব্য বলতে কি বলতে চাইছে এখানে স্কুটি আর বাইক, এটা হচ্ছে দ্রব্য। বলছে প্রতিটা দ্রব্যের একটা আলাদা আলাদা মার্কেট আছে, প্রতিটা দ্রব্যের আলাদা মার্কেট, বাইকের একটা আলাদা মার্কেট, আবার স্কুটির আবার আলাদা মার্কেট আছে, ঠিক আছে। তাই প্রতিটা ডিপার্টমেন্টের একটা নিজস্ব একটা নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে, বাইকের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, আবার স্কুটি ডিপার্টমেন্টের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। আর এই লক্ষ্য পূরণের জন্য প্রতিটা ডিপার্টমেন্টে একটা পৃথক পৃথক প্ল্যান করে, ঠিক আছে। এবং বলছে যে সংশ্লিষ্ট বিভাগ মানে কি বলতে আছে, বাইক ডিপার্টমেন্ট আর হচ্ছে তো স্কুটি ডিপার্টমেন্ট, এদের প্রত্যেক কর্মী কেবলমাত্র একজন প্রধানের নির্দেশ মানবে, একজন প্রধানের নির্দেশে কাজ চালাবে। তো এখানে তাই বলতে চাইছে যে তোর নির্দেশদানের একতা হচ্ছে একই উদ্দেশ্যে একই শ্রেণীভুক্ত কার্যকলাপ, উদ্দেশ্য একই শ্রেণীভুক্ত কার্যকলাপের জন্য একটি প্ল্যান করবে এবং তার জন্য একটা প্রধানকে নিযুক্ত করবে। এবার এর একটা মানে ডিফারেন্স দিচ্ছি, সঙ্গে সঙ্গে এটার ডিফারেন্সটা পড়ে নিলে বেটার লাগবে। নিচের দিকে আছে আদেশদানের একতার সঙ্গে নির্দেশদানের একতার পার্থক্যটা। প্রথমে পড়বো হচ্ছে কাকে বলে। আদেশদানের একতা কি বললাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে একটা পয়েন্ট বলেছিলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো বলছে প্রতিটি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রতিটি বিভাগের একজন যখন, প্রতিটা ডিপার্টমেন্টের একজন যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন একজন অর্ধতন ব্যক্তিকে, ঠিক আছে, কাজের নির্দেশ দেয়। তো পারচেজ ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আছে, সে যখন তার নিচু লেভেলের কর্মীদের একটা আদেশ বা নির্দেশটা দিচ্ছে, ঠিক আছে, তো সেটাই হচ্ছে আদেশদানের একতা। আর নির্দেশদানের একতা কি, একই উদ্দেশ্যে একই শ্রেণীভুক্ত কার্যকলাপের জন্য কি করবে, একটা প্ল্যান করবে এবং সেই সমস্ত কাজের জন্য ঊর্ধ্বতন ব্যক্তি একাধিক অর্ধতন ব্যক্তির কাজে নির্দেশ, একাধিক। এটা হচ্ছে কাকে বলে। কাকে বলে পড়বি, কারণ এখান দিয়ে কিন্তু এমসিকিউ থাকবে, প্রথমেই কাকে বলে থেকে এমসিকিউ থাকবে। আদেশদানের একতা আর নির্দেশদানের একতার মধ্যে এমসিকিউ থাকবে। প্রকৃতি, আদেশদানের একতা কি আগেই বলেছিলাম, আর মানে লাস্ট লাইনে বলেছিলাম আদেশদানের একতার প্রকৃতি কি আর নির্দেশদানের একতার প্রকৃতি কি। এটা হচ্ছে আদেশদানের একতা কি ব্যক্তিগত সুষ্ঠু কাজ সম্পাদনের পরিচয়, আর নির্দেশদানের একতা সুষ্ঠু সংগঠন, মানে নির্দেশদান কি সংগঠন, ঠিক আছে, ও সংগঠনের পরিচয়, আর ওটা ব্যক্তিগত সুষ্ঠু কাজ সম্পাদনের পরিচয়। প্রয়োজনীয়তা বলছে প্রত্যেক অধ্যস্তরের দায়িত্ব স্থির করার জন্য আদেশ দানের একতা থাকা প্রয়োজন। মানে প্রতিটা ডিপার্টমেন্টে যে অনেক তো কর্মীরা থাকে, ওদের কি দায়িত্ব, এই দায়িত্বটা মানে ওরা কি কাজ করবে, দায়িত্ব স্থির করার জন্য আদেশ দানের একতা থাকা প্রয়োজন, আদেশ দানের কি থাকা প্রয়োজন, একতা থাকা প্রয়োজন। আর বলছি অর্ধতন ব্যক্তিদের কাজের মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য, অর্ধতন ব্যক্তিদের কাজের মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য নির্দেশ দানের একতা থাকা প্রয়োজন, নির্দেশ দানের একতা থাকা প্রয়োজন। এবার বলছে কি ভূমিকা, একই কাজ সম্পন্ন করার জন্য একাধিক ব্যক্তি আদেশ দান করলে কর্মীর পক্ষে সেই আদেশ মানা, তো এই আগেই বলেছি একটা কাজ করবি তার জন্য একাধিক ব্যক্তি যদি আদেশ দান করে তাহলে কর্মীর পক্ষে সেই আদেশ মানা সম্ভব হয় না, সম্ভব হয় না, ঠিক আছে, যার ফলে কাজের পরিবেশ নষ্ট হয়, ঠিক আছে। তাই আদেশ দান সবসময় একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আসা উচিত। আর নির্দেশ দান পরিকল্পনা রূপায়ণে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একাধিক অর্ধতন ব্যক্তিকে নির্দেশ দিলে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্ভব হয়। তাহলে পরিকল্পনা তৈরি করার জন্য, ঠিক আছে, পরিকল্পনা রূপায়ণ করতে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি একাধিক অর্ধতন ব্যক্তিকে, একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন একাধিক ব্যক্তিকে নির্দেশ দেয় তখন প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্ভব হয়। এর ফলে উন্নতি হবে, প্রতিষ্ঠানের সমস্ত কাজের উন্নতি হবে। দায়বদ্ধতা, একজন অর্ধতন ব্যক্তি কেবলমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়ী থাকে। তাহলে কি বললাম, অর্ধতন ব্যক্তি কার কাছে দায়ী থাকে, একজন অর্ধতন ব্যক্তি, বলেছে একজন অর্ধস্তন ব্যক্তি একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ থাকে। আর এখানে একাধিক, তাহলে ব্যাপারটা বলতে পারছিস তো, এখানে কি বলতে চাইছে, এখানে আদেশ দানের একতা বলছে, আদেশ দানের একতাটা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঠিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক একজন ব্যক্তিকে অর্ডার করে, ঠিক আছে। আর নির্দেশ দানের একতা কি বলছে, একাধিক অর্ধতন ব্যক্তি, মানে একটা ডিপার্টমেন্টে অনেক কর্মী কাজ করে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার দায়বদ্ধ থাকে। প্রযোজ্য, ব্যক্তি বিশেষের কার্য সম্পাদনের ক্ষেত্রে আদেশ দানের একতা প্রযোজ্য, আর প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে সামঞ্জস্য বিধানের ক্ষেত্রে নির্দেশ দানের একতা প্রযোজ্য। এটা ব্যক্তি বিশেষ আর এটা প্রতিষ্ঠান।
এবার বলেছে সাধারণ স্বার্থের অধীন ব্যক্তিগত স্বার্থ। ঠিক আছে, বলছে সাধারণ স্বার্থের অধীন ব্যক্তিগত স্বার্থ। কি বলেছে? ব্যক্তিগত স্বার্থ অপেক্ষা সমষ্টির স্বার্থ অনেক বড়। মানে একটা কোম্পানিতে ব্যক্তিগত স্বার্থকে তোকে ব্যক্তিগত স্বার্থ দেখলে হবে না, ঠিক আছে, প্রতিষ্ঠানের স্বার্থ দেখতে হবে। বলতে ব্যক্তিগত স্বার্থ অপেক্ষা সমষ্টির স্বার্থ অনেক বড়, তাই সম্মিলিত স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। মানে সাধারণ স্বার্থের অধীন ব্যক্তিগত স্বার্থটা কি বলতে চাইছে? বলছে এটা বলতে যে একজন ব্যক্তি, তার স্বতন্ত্র ব্যক্তি, মানে ধর আমরা একজন ব্যক্তি কোম্পানিতে অনেকে কাজ করে, একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তির চেয়ে কারবারের স্বার্থ অনেক বড়। মানে কোনো একজনের স্বার্থ দেখলে চলবে না, এখানে তোমাকে কারবারের স্বার্থ দেখতে হবে। ঠিক আছে, কোনো একজন ব্যক্তির স্বার্থ দেখলে চলবে না, এখানে কারবারের ভালোটা দেখতে হবে। নিজের ভালো দেখলে হবে না, কারবারের ব্যবসার ভালো দেখতে হবে। তাই বলছে যে এই নীতি, এর মানেটা কি বলছে? এই সাধারণ স্বার্থের অধীন ব্যক্তিগত স্বার্থ বলছে একজন ব্যক্তি একজন ব্যক্তির চেয়ে, ঠিক আছে, কারবারের স্বার্থটা অনেক বড়। তাই এই নীতি অনুসারে ম্যানেজারদের কোনো বিশেষ ব্যক্তির পরিবর্তে কারবারের স্বার্থের দিকে লক্ষ্য রেখে কারবার পরিচালনা করা উচিত। কোনো একজনের লক্ষ্য রাখলে হবে না, ঠিক আছে, একজনের কথা ভাবলে হবে না, ব্যবসার কথা ভাবতে হবে। তাই বলছে ব্যক্তিগত স্বার্থ অপেক্ষা সমষ্টির স্বার্থ অনেক বড়। মানে ব্যক্তিগত স্বার্থকে তোমার প্রাধান্য দিতে বারণ করছে, সমষ্টির স্বার্থ মানে এখানে বলছে কারবারের স্বার্থকে প্রাধান্য দাও। তাই সম্মিলিত স্বার্থকে উপেক্ষা করে, ঠিক আছে, ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত নয়। তার মানে কারবারের স্বার্থকে অবহেলা করে, মানে নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত নয়। নিজের স্বার্থ মানে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। সেই জন্য ব্যবস্থাপনার কাজ কি? প্রতিষ্ঠানের সামগ্রিক স্বার্থকে প্রতিষ্ঠানে যুক্ত প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থের উপরে রাখা, মানে ব্যক্তিগত স্বার্থের উপরে কারবারের স্বার্থকে রাখা উচিত। এবার বলছে কর্মচারীদের পারিশ্রমিক। ঠিক আছে, এই যে হেনরি ফেওয়াল যে ব্যবস্থাপনা যে নীতিগুলো বলেছে, এই নীতিগুলো যদি একটা কোম্পানিতে মানা যায়, ঠিক আছে, তাহলে সেই কোম্পানি প্রচুর উন্নতি করবে এই নিয়মগুলো যদি মানা যায়। বলছে কর্মচারীদের পারিশ্রমিক, বলছে প্রতিষ্ঠানের কাজ সম্পন্ন করার জন্য, মানে কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করলো, কাজটা করে দিল, তাহলে কাজ করলে কি হবে? ওদের টাইম মতো কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। তো বলছে প্রতিষ্ঠানের কাজ সম্পাদনের জন্য শ্রমিক কর্মীরা যে শ্রম দেয়, তার বিনিময়ে তাদের উপযুক্ত কি দেওয়া উচিত? পারিশ্রমিক দেওয়া উচিত। তাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া উচিত, ঠিক আছে। আর উপযুক্ত পারিশ্রমিক পেলে ওরা কাজ করতে উৎসাহ পাবে, ঠিক আছে। আর ব্যবস্থাপনার কাজ হলো শ্রমিক কর্মীরা যাতে শ্রমের বিনিময়ে ন্যায্য পারিশ্রমিক পায়, ঠিক আছে, সেই দিকে দৃষ্টি দেওয়া। 8 নম্বর, কেন্দ্রীকরণ। এটাকে বলা হয় সেন্ট্রালাইজেশন, ঠিক আছে, কেন্দ্রীকরণকে সেন্ট্রালাইজেশন বলা হয়। কেন্দ্রীকরণ কাকে বলে এটা পড়তে হবে, কেন্দ্রীকরণ কাকে বলে, ঠিক আছে, এটা খুব জরুরি, এমসিকিউ দিতে পারে। বলছে প্রতিষ্ঠানের যাবতীয় ক্ষমতা, মানে একটা কোম্পানির যত ক্ষমতা আছে, সব ক্ষমতা যখন টপ লেভেলের কর্মীদের নিয়ন্ত্রণে থাকে, টপ লেভেল মানে উচ্চ স্তরের কর্মীদের নিয়ন্ত্রণে থাকে, তাকে বলা হয় কেন্দ্রীকরণ। তাহলে বলতে পারে কেন্দ্রীকরণ কাকে বলে? বলবো প্রতিষ্ঠানের টোটাল ক্ষমতা, পুরো ক্ষমতা যখন টপ লেভেলের কর্মীদের হাতে থাকে, তখন তাকে বলা হয় কেন্দ্রীকরণ। আর ক্ষমতার কেন্দ্রীকরণে নিম্ন স্তরের কর্মীরা কাজ করবে উৎসাহ হারিয়ে ফেলে। বলছে সমস্ত ক্ষমতা তো উচ্চ স্তরের লোকের হাতে, টপ লেভেলের হাতে থাকে, এর ফলে কি হয়? নিচু তলার কর্মীরা কাজ করবে উৎসাহ হারিয়ে ফেলে। একটা কোম্পানিতে যখন ক্ষমতা, পাওয়ারটা, বুঝিস তো, পাওয়ারটা যখন কেন্দ্রীকরণ হয়ে যায়, সেন্ট্রালাইজেশন হয় না, তখন নিচু লেভেলের কর্মীদের মধ্যে না অনেক গুরুত্ব কমে যাবে। তাই এখানে বলছে ক্ষমতার কেন্দ্রীকরণ, মানে ক্ষমতা যে আছে, পাওয়ারটা কেন্দ্রীকরণের ফলে নিচু লেভেলের কর্মীরা কাজকর্মে উৎসাহ হারিয়ে ফেলে। অপরদিকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলে উচ্চ স্তরের কর্মীরা, ঠিক আছে, উচ্চ স্তরের কর্মীরা গুরুত্বপূর্ণ বিষয়ে অধিকতর মনোযোগ দিতে পারে।
মানে এই বিকেন্দ্রীকরণ কেন্দ্রীকরণ মানে কি, সমস্ত ক্ষমতা যখন উঁচু লেভেলের কর্মীদের হাতে থাকে, আর নিম্ন আর বিকেন্দ্রীকরণ মানে কিছু ক্ষমতা নিচু লেভেলের কর্মীদের হাতে, নিচু লেভেলের কর্মীদের হাতে কিছু ক্ষমতা থাকে, ঠিক আছে। তো বলছে যখন সিদ্ধান্ত মানে ডিসিশন নিবি না, ডিসিশন নেওয়ার ব্যাপারে যখন ক্ষমতা নিচু লেভেলের কর্মীদের হাতেও থাকে তখন তাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। তাই এখানে বলতে চেয়েছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলে উচ্চ স্তরের কর্মীরা গুরুত্বপূর্ণ বিষয়ে অধিকতর মনোযোগ দিতে পারে এবং নিম্ন স্তরের কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্যম বৃদ্ধি পায়, ঠিক আছে। কেননা ওরা জানে ওদের হাতেও তো কিছু ক্ষমতা আছে, তাই ওরা উৎসাহ পায়। তাই কর্তৃত্বের চূড়ান্ত কেন্দ্রীকরণ বা চূড়ান্ত বিকেন্দ্রীকরণ ধারণা সম্পূর্ণ অবাস্তব। দক্ষ ব্যবস্থাপনার কাজ হবে ক্ষমতার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে একটা ভারসাম্য করে দেবো। তাহলে এখান থেকে কি করতে পারিস, কেন্দ্রীকরণ কাকে বলে, বিকেন্দ্রীকরণ জিনিসটা কি, আর ব্যাস এইটুকুই, এইটুকুই করতে হবে এখান থেকে, কেন্দ্রীকরণ আর বিকেন্দ্রীকরণ। ক্ষমতা প্রবাহের শৃঙ্খল, এরপর বলি ক্ষমতা প্রবাহের শৃঙ্খল। এখান থেকে বেশ সুন্দর কোশ্চেন আসতে পারে। এখান থেকেই ক্ষমতা প্রবাহের শৃঙ্খল কি বলছে, ক্ষমতা প্রবাহের শৃঙ্খল কথাটির অর্থ হলো কারবারের ব্যবস্থাপনা সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত, সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত ক্ষমতার পারস্পরিক যোগসূত্র বজায় রাখা। তাহলে এটাই বলছে ক্ষমতা প্রবাহের শৃঙ্খল, ঠিক আছে। এই ক্ষমতা প্রবাহের শৃঙ্খলটাকে বলে স্কেলার চেন। বলছে কারবারের ব্যবস্থাপনা সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত, ঠিক আছে, সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত একটা যোগসূত্র বজায় রাখা। আর এই যোগসূত্রের মাধ্যমে ঊর্ধ্ব স্তর থেকে আদেশ নির্দেশ নিম্ন স্তরে আসে, মানে উপর লেভেল থেকে যত আদেশ নিচে আসবে, আর নিচু লেভেলের লোকদের যদি কোনো রকমের কোনো অভাব অভিযোগ থাকে, ও কি করবে, নিচু লেভেলের লোকরা উপর লেভেলে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তাই বলছে একইভাবে নিম্ন স্তর থেকে কাজের অগ্রগতি অভিযোগ প্রভৃতির বিবরণ ঊর্ধ্ব স্তরে প্রবাহিত হয়। দেখ এইটা হচ্ছে, এই ছবিটা দেখলে তুই ব্যাপারটা ক্লিয়ার হবে। গ্যাং প্ল্যান, এটাকে বলা হয় কি বলতো, গ্যাং প্ল্যান, এটাকে গ্যাং প্ল্যান, ঠিক আছে। তুই ছবিটা খুব সুন্দর ব্যাপারটা, এখানে কি লিখেছে এই চিত্রে, এখানে এটা হচ্ছে টপ লেভেল, এটা টপ লেভেল, এ হচ্ছে কি টপ লেভেল ম্যানেজার, ঠিক আছে। প্রতিষ্ঠানের কোনো উদ্দেশ্য সাধনের জন্য কোনো নির্দেশ মধ্যস্তর ও নিম্ন স্তরের মাধ্যমে ডির কাছে পাঠায়। দেখ, যদি কোনো খবর, যদি কোনো সংবাদ ডিকে পাঠাতে যায় তাহলে কি করে পাঠাবে, প্রথমে বি কে জানাবে, বি সি কে জানাবে, সি ডি কে জানাবে। তাই এখানে বলছে প্রতিষ্ঠানের কোনো, মানে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সাধনের জন্য কোনো নির্দেশ মধ্যস্তর ও নিম্ন স্তরের মাধ্যমে ডির কাছে পৌঁছে দেয়। আবার ডি কোনো সংবাদ সি আর বির মাধ্যমে এর কাছে পৌঁছবে, ঠিক আছে। অন্যদিকে একই পদ্ধতিতে যদি জি কে কোনো সংবাদ পাঠাতে যায় তাহলে কার ই আর এফ এর মাধ্যমে পাঠাবে। তেমনি জি যদি কোনো খবর ই কে পাঠাতে যায় তাহলে জি কি করবে, এফ আর ইর মাধ্যমে এর কাছে পাঠাবে। এতই তো ঠিক আছে, এতই তো কোনো সমস্যা নেই। এইবার একটা কথা বলছি, এত তো হলো। এবার ডি যদি কোনো খবরাখবর জি কে পাঠাতে চায়, ঠিক আছে, ডি যদি কোনো খবরাখবর জি কে পাঠাতে চায় তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে তাহলে কি করতে হবে, এর মাধ্যমে পাঠাতে হবে। ডির সাথে জির তো কোনো কানেকশন নেই, ডির সাথে জির কোনো কানেকশন নেই, ঠিক আছে। তো তো বলছে ডি যদি কোনো সংবাদ জি কে পাঠাতে যায় তাহলে এর মাধ্যমে পাঠাতে হবে। আর এই পদ্ধতিটা কি হয়, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কেন সময় সাপেক্ষ, ডি এ কে পাঠাবে, আবার জি কে পাঠাবে, ঠিক আছে, এইভাবে আসবে। আর এই অসুবিধা দূর করার জন্য ডি সরাসরি জির সঙ্গে যোগাযোগ করতে পারে। আর এই পদ্ধতিকেই বলা হয় টেলিগ্রাম। এই যে সরাসরি যোগাযোগ করবে, এটা তাহলে বুঝতে পারলি তো কোনো খবর, মানে আমরা কি দেখেছিলাম, আমরা বলেছিলাম কোনো খবর ডি কে পাঠাতে পারে, ডি আবার এ কে পাঠাতে পারে, কিভাবে পাঠাবে বললাম। জি কে পাঠাতে পারে, জি আবার এ কে পাঠাতে পারে, কিভাবে পাঠাতে পারে বললাম, ঠিক আছে। কিন্তু ডি যদি জি কে পাঠাতে চায় তাহলে কি হতো, ডির সাথে এর যোগাযোগ, আবার জির সাথে এর যোগাযোগ, ডি এ কে পাঠাবে, আবার জি কে পাঠাবে। বলছে এটা করতে প্রচুর সময় লাগে। তাই জন্য কি হচ্ছে, একটা প্ল্যান করে দিচ্ছে যে এটা ডি ডাইরেক্ট জির সাথে যোগাযোগ করতে পারে,
ঠিক আছে? এটাকেই বলা হয় গ্যাং প্ল্যান। এটা খুব দিত আগে সিলেবাসে শর্ট কোশ্চেন খুব আসতো এখান থেকে। মানে গ্যাং প্ল্যান কাকে বলে? লাস্ট ইয়ারও এসেছিল গ্যাং প্ল্যান কাকে বলে? এটা বলছে শৃঙ্খলা বা বিন্যাস মানে অর্ডার। ঠিক আছে? তো বলছে ফেওয়ালের মতে প্রতিটা প্রতিষ্ঠানে দু ধরনের বিন্যাস থাকা প্রয়োজন। দু ধরনের বিন্যাস থাকা মানে দু ধরনের অর্ডার থাকা প্রয়োজন। একটা প্রাকৃতিক সম্পদের জন্য বস্তুগত বিন্যাস আর মানবিক সম্পদের জন্য সামাজিক বিন্যাস। তাহলে কি বললাম? প্রাকৃতিক সম্পদ আর মানবিক সম্পদ দু রকমের সম্পদ হয়। একটা প্রকৃতি থেকে যে সম্পদ পাওয়া যায়, মানবিক সম্পদ যে সময় লেবার এটাকে মানবিক সম্পদ বলে। তো প্রাকৃতিক সম্পদের জন্য বস্তুগত বিন্যাস আর মানবিক সম্পদের সামাজিক বিন্যাস। আর বস্তুগত বিন্যাসের মানে কি? বলছে বস্তুগত বিন্যাসের মানে কি? বলছে প্রত্যেক জিনিসের জন্য একটা সঠিক স্থান থাকবে। বলছে প্রত্যেক জিনিসের জন্য একটা সঠিক স্থান থাকবে এবং ওই জিনিস এবং ওই জিনিসের সেই সঠিক স্থানে রাখা উচিত। এটাকে বলে বস্তুগত বিন্যাস। মানে প্রতিটা জিনিসের জন্য প্রতিটা জিনিস যে কোথায় রাখবি তার একটা সঠিক জায়গা থাকে। প্রতিটা জিনিস রাখার জন্য একটা সঠিক জায়গা থাকবে। ঠিক আছে? ওই জিনিসই সেই জায়গায় রাখতে হবে। একটা কোম্পানি ধর একটা মেশিন, মেশিন রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে। ওই জায়গাতে তুই মেশিনটা রাখতে হবে। ঠিক আছে তো? অন্যদিকে সামাজিক বিন্যাস কি? প্রত্যেক কর্মীর জন্য একটা সুনির্দিষ্ট পদ থাকবে। প্রতিটা কর্মীর জন্য একটা নির্দিষ্ট পদ থাকবে যে এই একেকজনের একেকটা পদ থাকবে। কেউ সুপারভাইজার থাকবে, ঠিক আছে? কেউ ম্যানেজার থাকবে কোম্পানির মধ্যে, ঠিক আছে? কেউ অ্যাকাউন্টেন্ট থাকবে, ঠিক আছে? কেউ ওয়ার্কার থাকবে, ঠিক আছে? বিভিন্ন পদ থাকবে। প্রতিটা কর্মীর জন্য বিভিন্ন পদ থাকবে। মানে নির্দিষ্ট একটা পদ থাকবে এবং তাকে ওই পদে নিযুক্ত থাকা উচিত। ঠিক আছে? তাই বস্তু ব্যক্তির মধ্যে এরকম বন্দোবস্ত থাকাই হলো এই নীতির বিষয়বস্তু। তো এখানে কি বলতে চাইছে দেখ এখানে বলছে ব্যবস্থাপনার বিন্যাস নীতির অর্থ হলো বস্তুগত বিন্যাস, একটা বস্তুগত বিন্যাস বললাম আর একটা কি দুটো বিন্যাস বললাম, একটা বস্তুগত বিন্যাস আর একটা সামাজিক বিন্যাস, তাই না? একটা বস্তুগত বিন্যাস আর একটা সামাজিক বিন্যাস। যেমন ব্যবস্থাপনার বিন্যাস নীতির মূল অর্থ কি? একটা বস্তু ও ব্যক্তির যথাযথ সমাবেশ ঘটানো। বস্তু আর ব্যক্তি, বস্তুগত বিন্যাস আর মানবিক বিন্যাস। ঠিক আছে? মানে মানবিক থেকেই তো সামাজিক বিন্যাস হয়েছে। বস্তুগত বিন্যাস আর সামাজিক বিন্যাস এদের মধ্যে সমাবেশ ঘটানো। অর্থাৎ প্রতিটি বস্তু যদি সঠিক স্থানে এবং প্রত্যেক ব্যক্তিকে যদি উপযুক্ত কাজে নিয়োগ করতে হবে, তাহলে প্রতিটা বস্তুকে একটা নির্দিষ্ট স্থানে রাখতে হবে আর প্রতিটা ব্যক্তিকে নির্দিষ্ট পদে কাজে নিয়োগ করতে হবে। বলছে উপযুক্ত কাজে নিয়োগ করতে হবে। এই নীতির উদ্দেশ্য হচ্ছে কি? অপচয় নিবারণ, অপচয় বন্ধ করা। এই শৃঙ্খলার মাধ্যমে ব্যবস্থাপনার দুটি গুরুত্বপূর্ণ কাজ ভালো সংগঠন ও যথাযথ নির্বাচন বাস্তবায়িত করা সম্ভব হয়। এবার বলছে কি সমদর্শিতা বা সাম্যনীতি। বলছে কি প্রতিষ্ঠানের সব কর্মীকে সমান দৃষ্টিতে দেখা। তো বুঝতেই পারছি সমদর্শী মানে এমন না যে প্রতিষ্ঠানে অনেক কর্মী কাজ করে, একে খুব ভালো নজরে দেখবো ওকে খারাপ নজরে দেখবো, এরকম না। প্রতিটা কর্মীকে সমান দৃষ্টিতে দেখা। ঠিক আছে? তাদের প্রতি ন্যায় ও সহৃদয়তার মনোভাব পোষণ করা। ঠিক আছে? তাদের প্রতি ন্যায় ও সহৃদয়তার মনোভাব পোষণ করা ব্যবস্থাপনার অন্যতম নীতি হওয়া উচিত। ঠিক আছে? বলছে অধস্তন কর্মীদের প্রতি নিরপেক্ষ ব্যবহার করলে, ঠিক আছে? অধস্তন কর্মীদের প্রতি নিরপেক্ষ ব্যবহার করলে মানে নিচু লেভেলের কর্মী, ঠিক আছে? একটা ঊর্ধ্বতন মানে উঁচু লেভেল আর অধস্তন মানে নিচু লেভেলের কর্মীদের প্রতি নিরপেক্ষ ব্যবহার করলে কারবারের প্রতি কর্মচারীদের মনে একটা ভালো মনোভাব তৈরি হয়, আনুগত্য শ্রদ্ধার মনোভাব তৈরি হয়। এবার বলছে কি কর্মীদের কার্যকালের স্থায়িত্ব। কোনো কর্মী নতুন কাজে অভ্যস্ত হতে মানে কোনো একটা এমপ্লয়ি বা স্টাফদের ওয়ার্কারদের নতুন একটা কাজে হ্যাবিচুয়েটেড হতে, বুঝতে পারলি? অভ্যস্ত হতে এবং ভালোভাবে কাজ সম্পন্ন করে দক্ষতা অর্জন করতে সময় লাগে। মানে ব্যাপারটা কি কোনো একটা কর্মী ধর কোম্পানিতে কাজে ঢুকলো, ওই কাজে ওকে দক্ষ হতে বেশ ভালো টাইম লাগবে এবং ওই কাজে ওকে অভ্যস্ত হতেও টাইম লাগবে। ঠিক আছে? তাই বলে ও ধর কোনো কোম্পানিতে একজন এমপ্লয়ি ১ম এ কাজে ঢুকলো। এবার ও একটু ভালো ওই কাজে এখন মানিয়ে নিতে পারেনি। কিন্তু বলছে যে ওকে একটু সময় দাও। মানে ঘন বদলি করে দিও। তাহলে তো কোম্পানিরই ক্ষতি।
আজকে একটা কোম্পানিতে একটা এমপ্লয়ি ধর কাজে ঢুকে গেল, ঠিক আছে, কাজে ঢুকলো। এবার ওকে ধর ও দেখা গেল কয়েকদিনের মধ্যে ভালো করে কাজ বোঝাতে পারছে না, ওকে বদলি করে দেবে। তো আবার যখন যে ডিপার্টমেন্টে যাবে সেখানেও তো সময় দিতে হবে, তাহলে কোম্পানিরই আলটিমেট ক্ষতি হবে। তো বলছি কোনো কর্মীর নতুন কাজে অভ্যস্ত হতেও ভালোভাবে কাজ সম্পন্ন করে দক্ষতা অর্জন করতে সময় লাগে। তাই কর্মীদের ঘন ঘন বদলি কারোর পক্ষে বিপজ্জনক। সুতরাং ভালোভাবে কাজ সম্পাদন করার জন্য কর্মীদের কার্যকরী সাহিত্যের দিকে লক্ষ্য রাখা ব্যবস্থাপনা অবশ্যই কর। ১৩ উৎসাহ ও উদ্যম। কাজের কোনো পরিকল্পনা সম্পর্কে প্রস্তাব দেওয়া এবং তা কাজে পরিণত করার জন্য কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্যম সৃষ্টি করা ব্যবস্থাপনা নীতি। ঠিক আছে? মানে একটা কোম্পানির মধ্যে যে কাজ আছে, কাজের একটা প্ল্যান করা হবে না? প্ল্যান সম্পর্কে প্রস্তাব দেওয়া। ঠিক আছে? আমি এই কাজটা করতে যাচ্ছি, এইটা সম্পর্কে প্ল্যান মানে প্রস্তাব দেবে এবং সেটা কাজে পরিণত করার জন্য কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্যম সৃষ্টি করার ব্যবস্থাপনা নীতি হওয়া হবে। মানে হেনরি ফেয়াল বলেছিল কর্মীরা যাতে নিজস্ব উৎসাহ ও উদ্যমে কাজ মানে কর্মীরা যাতে উৎসাহর সঙ্গে কাজ করতে পারে, উদ্যম আনন্দের সঙ্গে কাজ করতে পারে, সেই দিকে দৃষ্টি দেওয়া। লাস্ট বলছে দলীয় একতা। ঠিক আছে? দলীয় একতা। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে নিজের দলে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে নিজের দলের কাজ সফল করার জন্য একতাই বল, এই চেতনায় কর্মীদের উদ্বুদ্ধ করতে হবে। একতাই বল। এই নীতিটি কর্মচারীদের মধ্যে দলীয় চেতনা সৃষ্টি করে। কর্মীদের মধ্যে যদি একতার মনোভাব জাগিয়ে তোলা যায়, তাহলে প্রতিষ্ঠানের কাজগুলি ভালোভাবে সম্পন্ন হবে। মানে কর্মীদের মধ্যে একতা থাকতে হবে, একতা। দলীয় একতা বুঝতেই পারছিস, যেমন ধর নরমালি একটা কোম্পানিতে অনেক এমপ্লয়ি কাজ করে, সবার সঙ্গে সবার জন্য মিলমিশ থাকে, একতা থাকে। যদি একতা না থাকে তাহলে তো কোম্পানির কাজ ভালো হবে না। কাজ ভালো করার জন্য এটাও দেখতে হবে। এই ১৪ টা পয়েন্ট বলেছে। তারপর এই পয়েন্ট গুলো এক্সট্রা ৪ টে পয়েন্ট, এটা অতটা ইম্পোর্টেন্ট নয়। জাস্ট একবার চোখ বুলিয়ে নিস, একবার চোখ বুলিয়ে নিস। দরকার নেই। এমসিকিউ পড়ে যদি মনে হয় কি দরকার হয় তখনই বলব, তার আগে দরকার নেই। এটা তো পড়ালাম। হেনরি ফেয়াল যে নীতিগুলোর কথা বলেছিল তার কিছু সমালোচনা বেরিয়েছিল। সমালোচনা আছে যে দেখ যেই ভদ্রলোকই নীতি বের করুক না কেন, পরবর্তীকালে যারা আসবে তারা সেই নীতিগুলোকে অবশ্যই চর্চা করবে। চর্চা করার পর কিছু না কিছু তো ভুলভ্রান্তি খুঁজে বার করবেই। সে যেই নীতি বের করুক। তো এখানে সমালোচনা বেরিয়ে গেছে। তো কি সমালোচনা বেরিয়েছে দেখ? বলছে ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের উপর গুরুত্ব। বলছে ফেয়ল সবসময় ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের উপর বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু বড় বড় কোম্পানিতে নিম্ন স্তরের কর্মীদের অবদান কম নয়, নিচু লেভেলের কর্মীদের অবদান কম নয়। কিন্তু ফেয়লের ব্যবস্থাপনার চিন্তাধারায় নিম্ন স্তরের কর্মীরা অবহেলিত। তাহলে বলতে পারি মানে সমালোচনাটা কি? মানে হেনরি ফেওয়াল সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের গুরুত্ব দিয়েছিল, ঠিক আছে তো? নিম্নতা মানে নিচু লেভেলের কর্মীদের অবহেলা করে। মানে মোট কথা এখান থেকে এটাই বেরিয়ে আসলো। হেনরি ফিওল কি বলেছিল? ও সবসময় কাকে বেশি গুরুত্ব দিবে আর কাকে অবহেলা করত, সেটা তোকে এখান দিয়ে করতে হবে। তোকে বলতে পারে যে হেনরি ফিওলের ব্যবস্থাপনায় কে অবহেলিত হতো, ঠিক আছে, কারা অবহেলিত হতো বা কারা গুরুত্ব পেত। ব্যবস্থাপনার সার্বজনীন তত্ত্বটি বিতর্কমূলক। হেনরি ফিওল বলেছিলেন ব্যবস্থাপনা নীতিগুলি সমাজের সব জায়গায় সমানভাবে প্রযোজ্য। ঠিক আছে? কিন্তু এই তত্ত্বটি যথার্থ নয়। ঠিক আছে? একটি ছোট প্রতিষ্ঠানে যেভাবে পরিচালনা সম্ভব, একটা ছোট দোকানে বা ছোট একটা কোম্পানি, ছোট কারখানায় যেইভাবে কোম্পানি চালাতে পারবে কারখানা, বড় প্রতিষ্ঠানে কি ওইভাবে চালানো সম্ভব? কোনদিন সম্ভব নয়। তাই হেনরি ফিয়াল বলেছিল সবার জন্যই প্রযোজ্য। তো তা তো নয়। ব্যবস্থাপক হিসাবে কোনো ব্যক্তি কোনো ক্ষেত্রে সফল হলে, ঠিক আছে? ব্যবস্থাপক হিসেবে কোনো ব্যক্তি কোনো ক্ষেত্রে সফল হলে তিনি যে সব জায়গায় সফল হবে তার কোনো অর্থ হয় না। এই যে এখানে লিখেছে ইসেনহাওয়ার সামরিক কর্তা হিসেবে সার্থক হলেও আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে, ঠিক আছে, তেমন কৃতিত্ব দেখাতে পারেনি। বুঝতে পারছিস তো? মানে আমেরিকার যে রাষ্ট্রপতি ছিল এক সময়, ঠিক আছে, সে সামরিক কর্তা ছিল। সামরিক কর্তায় যত সার্থক পেয়েছিল, মানে সামরিক বাহিনীতেও যতটা সার্থকতা অর্জন করে সাকসেস পেয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ততটা সাফল্য অর্জন করতে পারেনি। মানে একজন মানুষ সব জায়গায় সফলতা অর্জন করতে পারবে না।
নর্মাল কথা বলছি, একজন প্লেয়ার খেলাধুলা করে, ক্রিকেট খেলে, ও ক্রিকেট খেলায় যতটা সাকসেস পেয়েছে, ঠিক আছে, ও ধর অন্য লাইনে পলিটিক্স আসলো, ও দেখা গেল ওকে লোকে সহ্যই করতে পারে না, সেই লেভেলে ও সফলতাই অর্জন করতে পারে, ঠিক আছে। তোমার কোনো একজন সেলিব্রিটি, ঠিক আছে, ও সিনেমা জগতে যতটা সফলতা অর্জন করেছে, ঠিক আছে, ও ধর পলিটিক্স যখন এসছে, তো তখন ও সেই সফলতার ধারে কাছে যেতে পারে না, ঠিক আছে। তো এটাই বলেছে। তাই হেনরি ফিওর কি বলেছিল? হেনরি ফিওর বলেছিল ব্যবস্থা যদি সব জায়গায় সমানভাবে প্রযোজ্য, আর মানবিক দিকটি অবহেলিত, ঠিক আছে। মানব সম্পদ হলো ব্যবস্থাপনার মুখ্য উপাদান, ঠিক আছে। হেনরি ফিওলের নীতিতে মানবিক দিকটি বেশি অবহেলিত, ও মানবিক দিককে বেশি অবহেলা করেছে, ঠিক আছে। তাই ফিওলের কঠোর সমালোচকরা বলেছেন তার নীতিগুলি প্রবাদ বাক্য ছাড়া কিছুই নয়, মানে প্রবাদ বাক্য ছাড়া কিছুই নয় বলেছে। ফিওলের নীতির সমালোচনা সত্ত্বেও বলতে হয় ব্যবস্থাপনার ক্ষেত্রে হেনরি ফিওলের চিন্তা নতুন দিক দেখ। যতই সমালোচনা করো, তবু বলা হবে যে হেনরি ফিওরের নীতি এখনো এখনো সবাই ইউজ করে, এখনো সবাই ইউজ করে। কারণ একটা কোম্পানি যখন তৈরি হয়, কোম্পানিতে কর্মবিভাজন করা হয় না? কর্মবিভাজন করা হয় না? অবশ্যই করে। তারপর তুই ভাব কর্মবিভাজন কি শুধু করা হয়? কর্তৃত্ব ও দায়িত্ব অবশ্যই থাকবে, কোম্পানিতে কর্তৃত্ব দায়িত্ব অবশ্যই থাকে। তারপর নিয়ম, মানে নিয়ম তো সব জায়গায় মানা হয়, স্কুল কলেজ সব জায়গায় নিয়ম মানা হয়। যেমন দেখেছিস কোম্পানিতে কাজ করতে গেছে ওয়ার্কাররা, যে ওরা ওখানে লেখা থাকে কি থাকে, স্মোকিং ড্রিঙ্কিং কি অ্যালাউ থাকে? অ্যালাউ তো থাকে না। তো এইগুলো, বা যখন কাজ চলছে, মালিকরা কি বলে বা ম্যানেজার ডিপার্টমেন্টরা কি বলে যে না, যখন কাজ চলবে তখন তুমি ফোন ঘাটবে না, ফোন ঘাটবে না, বড় বড় কোম্পানিতে বলে তুই ফোন ঘাটবে না, ঠিক আছে। তো ফোনে ইউজ করবে না, ফোনে কথা বলবে না, পার্সোনাল কাজ বাইরে রেখে কোম্পানির কাজটার দিকে মনোনিবেশ করো, ঠিক আছে। তো তারপর আদেশ তো দিতেই হবে, আদেশ দানের একতা, এগুলো সব থাকবেই, সমস্ত কোম্পানিতে এগুলো থাকবে। তারপর কি বলেছ, নির্দেশ থাকবে। তারপর আচ্ছা, কোম্পানিতে কখনো কি ব্যক্তিগত স্বার্থ, কিন্তু যে কোনো একটা ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় না, কারবারের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। কর্মীদের পারিশ্রমিক, এমন দেখেছিস যে কোম্পানিতে কাজ করা হবে, কর্মীদের পারিশ্রমিক দেওয়া হবে না? হবে কখনো? বরঞ্চ কোম্পানিতে কাজ করতে গেলে কারোর কথা ভাবুক আর না ভাবুক, আগে কর্মীদের কথা ভাবে। অনেক বড় বড় কোম্পানি, বড় কি ছোট ছোট কোম্পানি বলছে বলছে কি, নিজের কিছু হোক আর না হোক, আমি আমার কর্মীকে ভালো রাখবো, আমি আমার স্টাফকে ভালো রাখবো। আজকে যদি মানে একজন যে কাঠের ব্যবসা করে, যে কাঠের ব্যবসা করে, সে ফার্নিচার তৈরি করতে পারে, সে ছোট দোকান খুলেছে, ছোট দোকান ফার্নিচারের শোরুম আছে, এবার ফার্নিচার তার নিজের বাড়িতে বা কারখানায় ফার্নিচার তৈরি হয়, বলছে কি আমি কিছু করি আর না করি, আমার যে স্টাফ আছে, স্টাফের সমস্ত ওর যা চাহিদা সবাই পূরণ করার চেষ্টা করবো, যাতে ওই স্টাফ যেন আমাকে ছেড়ে না চলে যায়, ওই স্টাফরা যেন আমাকে ছেড়ে না চলে যায়। স্টাফরা ছেড়ে চলে গেলে আমি তো কাজ করতে পারি না, কাজ করবে কে? তাহলে কোম্পানিতে সবসময় স্টাফদের কথা সবসময় ভাবা। স্টাফরাই হচ্ছে বলতে পারি একদিকে কোম্পানির সব মেইন জিনিস হচ্ছে কোম্পানির স্টাফরা। মানে বলতে পারিস স্টাফদের কি বলা হয়? মানে কোম্পানির মালিকরা অনেক সময় স্টাফদের এরকম ভাবে, অনেক বড় বড় কোম্পানি যেমন ধর তুই জানিস টাটা কোম্পানিতে স্টাফদের মানে খুব মানে ঘরের সন্তানের মতো মানা হয়, ঘরের সন্তানের মতো মানা হয়, ঠিক আছে। মানে খুব খুব মানা হয়। বলছে যে ওখানে যারা চাকরি করে, ওদের মাইনা স্যালারি একটু কম হলেও ওদের ওদের লাইফের অনেক কিছু সুরক্ষিত থাকে। যেমন যেমন ধর ওখানে যেমন মেডিকেল ফেসিলিটি থাকে, বিশাল মেডিকেল ফেসিলিটি থাকে, মানে মাইনা কম হলেও আদার সুবিধা থাকে প্রচুর, অন্যান্য সুবিধা প্রচুর থাকে। এই যখন লকডাউন চলছিল, করোনা চলছিল, কত কত বড় বড় কোম্পানিতে মানে কর্মী ছাঁটাই করছিল, কর্মী ছাঁটাই করে দিচ্ছিল, মাইনা কত দেরি করে দিচ্ছিল। ওই কোম্পানিতে একদম 31 তারিখেই মাইনা দিয়ে দিয়েছিল, কোনো টাকা আটকায় না। তো বলছি আর কি, কর্মীদের কথা অবশ্যই দেখা। তারপর কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ তো বললাম। তারপর কি ক্ষমতা প্রবাহের শৃঙ্খল, যেটা বললাম, গ্যাং প্ল্যাং এর কথা বললাম। এরকমই সব জিনিসগুলো। তারপর সমতা, কর্মীদের স্থায়িত্ব, যে কর্মীদের দেখেছি কোম্পানিতে কাজ করতে গেলে আজকে কেউ ঢুকলো, কাজ করতে পারছে না বলে কি সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়? আরে নির্দিষ্ট টাইম দেওয়া হবে, ওকে নির্দিষ্ট টাইম দেওয়া হবে। তার মানে ওই যতই সমালোচনা থাকুক, তবু বলবো যে না, হেনরি ফিওলের নীতি অনেক ভালো, অনেক ভালো। কারণ সবাই মানে, কিছু তো সমালোচনা থাকতেই পারে। এবার পড়বো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ঠিক আছে? তাহলে আমি বলেছিলাম আগের চ্যাপ্টার পড়াতে গিয়ে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়?
FW টেলর বলেছিলাম না, বৈজ্ঞানিক ব্যবস্থার জনক কাকে বলা হয়? FW টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থার জনক বলা হয়। কি বললাম? FW টেলরকে আমরা কি বলি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলে থাকি। এখানে আর সেরকম কিছু দরকার নেই পড়ার। এই যে FW টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থার জনক বলা হয়, আর হেনরি ফেয়ারকে ব্যবস্থাপনার আদিগুরু বলা হয়। এবার এখান থেকে বলতে হবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে, ঠিক আছে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে? FW টেলরের মধ্যে এখানে বলেছে, FW টেলরটা বলেনি, আমি বলেছি FW টেলরটা বেশি ইজি বলেছে। ও এই তো বলেছি FW টেলর। এই এটা খুব ইম্পর্টেন্ট। FW টেলরের মতে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হলো, এখানে লিখেছি দেখিস সেইগুলো লিখেছি, একটু কঠিন টার্ম লিখেছি, আমি একটু সোজা টার্ম বলে দিচ্ছি। বলছে বৈজ্ঞানিক FW টেলর কি বলেছে? বৈজ্ঞানিক ব্যবস্থা হলো তুমি তোমার কর্মীদের দিয়ে, মানে তোমার কর্মীদের দিয়ে তুমি কি করাতে চাও। হেনরি ফেয়ার একদম সোজা কথা বলেছিল, এই সরি FW টেলর একদম সোজা কথা বলেছিল। বলছে তোমার কর্মীদের দিয়ে তুমি কি করাতে চাও। আজকে তোর একটা কোম্পানি আছে, তোর একটা কারখানা, তুই তোর কর্মীদের দিয়ে কি করাতে চাস, ঠিক আছে? তার সঠিকভাবে অবগত হওয়া, ঠিক আছে? এবং সর্বোত্তম ভাবে, সবচেয়ে ভালোভাবে এবং সর্বনিম্ন ব্যয়ে, কম খরচে, ঠিক আছে, তারা তোমার দেওয়া কাজ করছে কিনা সেটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থা। এটা অনেক সোজা। তাহলে কি বললাম? তোমার কর্মীদের দিয়ে তুমি কি করাতে চাও, তোমার কর্মীদের দিয়ে তুমি কি করাতে চাও সেটা অবগত হওয়া, ঠিক আছে? তোমার কর্মীদের দিয়ে তুমি কি করাতে চাও সেটা অবগত হওয়া, আর সবচেয়ে ভালোভাবে এবং সবচেয়ে কম খরচে, ঠিক আছে, কম খরচে তুমি যে কাজটা দিয়েছো সেই কাজটা ওরা করছে কিনা, ঠিক আছে, সেটাই হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তাহলে এইটা বেশি ইজি। তাহলে কি বললাম? মানে FW টেলর কি বলেছিল? তুমি তোমার কর্মীদের দিয়ে কি করাতে চাও এটা সম্পর্কে অবগত হও, এবার তুমি যে কাজটা দিয়েছো সেই কাজটা ওরা ভালোভাবে করছে কিনা এবং কম খরচে করছে কিনা, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার বৈজ্ঞানিক ব্যবস্থা, সেটাই দেখা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থা। তাহলে এখানে কি বলেছে? বলছে বৈজ্ঞানিক ব্যবস্থা হলো পুরনো জ্ঞাত বস্তুগুলি এমনভাবে সংগৃহীত, বিশ্লেষিত, শ্রেণীভুক্ত ও শৃঙ্খলাবদ্ধ হয়ে কতগুলি নিয়ম কানুনে পরিণত হবে, সেগুলি হলো বিজ্ঞানের পর্যায়ভুক্ত হবে। এটা হচ্ছে আমি যেটা বললাম ওটা বেশি ইজি, ঠিক আছে? এবার পিয়ারসন কি বলেছিল? ওর মতটা পড়তে হবে। অনুমান বা প্রচলিত রীতিনীতি ও পদ্ধতির উপর নির্ভর না করে, অনুমান, প্রচলিত রীতিনীতি আর পদ্ধতি, তিনটে জিনিসের উপর নির্ভর না করে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও অনুসন্ধানের ভিত্তিতে নির্ধারিত পদ্ধতি হলো বৈজ্ঞানিক ব্যবস্থা। আর কে ভূষণ তোকে পরীক্ষার হলে বলে দেবে যে, ধর একটা লাইন তুলে দিল, বললো এই এরকম লাইন তুলে দিল, বললো এই উক্তিটি কার, এরকম বলবে উক্তিটি কার, বা বলে দিল পিয়ারসনের মতে বৈজ্ঞানিক ব্যবস্থা বলতে কি বোঝো, ওটা বলার সম্ভাবনা খুব কমে যাবে, এটাই দিয়ে দেবে কে বলেছিল। কে ভূষণ কি বলেছিল? বলছে শিল্প ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য শিল্প ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক অনুসন্ধানের ভিত্তিতে, ঠিক আছে, শিল্প ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক অনুসন্ধানের ভিত্তিতে প্রাপ্ত রীতি সময়ের অবলম্বন ও প্রয়োগকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে। লাস্ট পয়েন্ট, প্রচলিত জ্ঞানকে বিজ্ঞানের ভিত্তিতে সমন্বিত করা এবং তার উপর নির্ভর করে ব্যবস্থাপনা কার্য সম্পাদন করার প্রক্রিয়া হলো বৈজ্ঞানিক ব্যবস্থা। তাহলে এখান থেকে বৈজ্ঞানিক ব্যবস্থা কাকে বলে একটু পড়ে নিবি। এই যে এই কোশ্চেনটা পড়ো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বেশ কিছু বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার? প্রথম বৈশিষ্ট্য কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বিজ্ঞান ভিত্তিক, ঠিক? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি? বিজ্ঞান ভিত্তিক। বলছে বিজ্ঞান কিভাবে তৈরি হয়েছে? বিজ্ঞান পর্যবেক্ষণ দিয়ে তৈরি হয়েছে নাকি অনুমানের উপর ভিত্তি করে? এখানে কি বলেছে? বিজ্ঞান কি অনুমানের উপর তৈরি হয় নাকি পর্যবেক্ষণের উপর তৈরি হয়? বিজ্ঞান বলছে অনুমানের উপর ভিত্তি না করে
অনুমানের উপর ভিত্তি না করে, অনুমান মানে অ্যাজাম্পশনের উপর চলে না কিন্তু বিজ্ঞান, অ্যাজাম্পশনের উপর ভিত্তি না করে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও অনুসন্ধানের উপর নির্ভর করে বৈজ্ঞানিক ব্যবস্থার নীতিগুলি নির্ধারিত হয়েছে। তাই বৈজ্ঞানিক ব্যবস্থার নীতিগুলি অবশ্যই বিজ্ঞান ভিত্তিক হয়। তাহলে প্রথম পয়েন্ট বুঝতে পারলি, অত বুঝতে হবে না। বৈজ্ঞানিক বৈশিষ্ট্য কি? বৈজ্ঞানিক বৈশিষ্ট্য হলে বৈজ্ঞানিক ব্যবস্থাটা বিজ্ঞানসম্মত, বিজ্ঞানসম্মত হয়। আচ্ছা, বিজ্ঞানসম্মত মানে কি? পর্যবেক্ষণ। বিজ্ঞান যে সায়েন্স কি করে হয়, যে কোনো জিনিস সায়েন্স কি করে, ল্যাবে গিয়ে কি হয় ওটাকে পর্যবেক্ষণ করতে হয়, নাকি অনুমানের উপর? অনুমানের উপর কোনো কিছু হয়? অনুমানের উপর বিজ্ঞান হয়, তাই তো? তাহলে বুঝে গেলে এখান থেকে কি পড়তে হবে? যৌথ প্রক্রিয়া। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি হচ্ছে? নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য শ্রমিক ও মালিকের এক যৌথ প্রক্রিয়া। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটা বৈশিষ্ট্য কি? যৌথ প্রক্রিয়া। কিরকম হয় যৌথ প্রক্রিয়া? তোর একটা লক্ষ্য আছে, তোর কোম্পানি বা ফার্ম বা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, ওই লক্ষ্যটাকে পূরণ করতে হবে। তা লক্ষ্যটা পূরণ কে করতে পারে? মালিক একা করতে পারবে? শ্রমিক একা পূরণ করতে পারবে? কারা পূরণ করে? দুজনকেই লাগে, শ্রমিক ও মালিক। সংগঠনের প্রচেষ্টা। বৈজ্ঞানিক ব্যবস্থার নীতিগুলি একটি সংগঠনের দ্বারা গৃহীত, একটা সংগঠনের দ্বারা গৃহীত। তারপর কি বলেছে? চিরাচরিত হাতুড়ি পদ্ধতি বর্জন। ঠিক আছে। আর বৈজ্ঞানিক ব্যবস্থার বুঝতে সায়েন্স বলেই যে সায়েন্স, সায়েন্স মানে কি? সবসময় নতুন নতুন নিয়ম পদ্ধতি ফলো করবে, নাকি আজ থেকে 50, 60, 100 বছর আগে যে নিয়ম কোম্পানি ফলো করে সেই নিয়ম ফলো করবে? কোন নিয়ম ফলো করবে? বর্তমানে নতুন পদ্ধতি ফলো করা হবে। তাই লিখেছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা চিরাচরিত হাতুড়ি পদ্ধতি বর্জন করে, চিরাচরিত হাতুড়ি পদ্ধতি বর্জন করে কারখানা প্রতিটি স্তরে বৈজ্ঞানিক উদ্ধার প্রবর্তন করবে। আর কি? কারিগরি দক্ষতা বৃদ্ধি। প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতা বাড়াতে মানে টেকনিক্যাল, ঠিক আছে, দক্ষতা বাড়াতে সাহায্য করা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য। এই কোশ্চেনটা পড়বি। এবার কি হচ্ছে? বৈজ্ঞানিক ব্যবস্থার সুবিধা কি আছে? আপনার সুবিধা আছে, অসুবিধা আছে, আর টেলরের নীতি লেখা, যেটা টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থার নীতি আছে। বলবো বৈজ্ঞানিক ব্যবস্থার সুবিধাগুলো করতে হবে। বলছে কি সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। প্রথম পয়েন্ট বলছে চিরাচরিত হাতুড়ে পদ্ধতি বর্জন। বলছে চিরাচরিত হাতুড়ি পদ্ধতি বর্জন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কি করে না, আগেই বললাম, এটা বৈশিষ্ট্যের মধ্যেই তুই সুবিধা পেয়ে গেলে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটা সুবিধা কি? ও হাতুড়ে মানে হাতুড়ি পদ্ধতি মানে কিন্তু মান্ধার তারা মনে হয়েছে তো, মানে আগেকার দিনে যে পদ্ধতি অবলম্বন করে ব্যবসা বাণিজ্য করা হোক, কারখানায় প্রোডাকশন করা হোক, সেই পদ্ধতি বর্জন করা হয়। এটাই হচ্ছে চিরচরিত হাতের মধ্যে বর্জন। ওই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বৈজ্ঞানিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। তাই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা চিরচরিত হাতের পদ্ধতি বর্জন করে কারখানার প্রতিটি স্তরে বৈজ্ঞানিক প্রথার প্রবর্তন করার সুপারিশ করে। এর ফলে উৎপাদনের গতি বৃদ্ধি পায়। কারিগরি দক্ষতা বৃদ্ধি। ঠিক আছে। প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও কাঁচামালের মান নির্দিষ্ট করা। এখানে কি বলছে? কারিগরি দক্ষতা বৃদ্ধি। তা কিভাবে কারিগরি দক্ষতা বৃদ্ধি পায়? বলছে প্রতিষ্ঠানে যে একটা কোম্পানিতে যে সমস্ত যন্ত্রপাতি ইউজ করে, মেশিন ইউজ করা হচ্ছে, কাঁচামাল এর মান নির্দিষ্ট করো, সময় নিরীক্ষা, গতি নিরীক্ষা, ঠিক আছে, শ্রান্তি নিরীক্ষা, ঠিক আছে, এর মাধ্যমে বৈজ্ঞানিক অবস্থান সব এগুলো ইয়ে করার ব্যাপার নেই। আমি কিছুক্ষণ পরেই পড়াচ্ছি সময় নিরীক্ষা গতি নিরীক্ষা কি, এই কিছুক্ষণ পরেই পড়াচ্ছি সময় নিরীক্ষা গতি নিরীক্ষা। এখানে আছে নাকি আগেই বলে দিই সময় নিরীক্ষা গতি নিরীক্ষা? আমি বলি না, না ওখানে না, পরে আরো আরো বড় করে আছে। এই দেখ না সময় নিরীক্ষা, এখানে দেখ চলে আয় সময় নিরীক্ষা, একটু নিচের দিকে সময় নিরীক্ষা কি গতি নিরীক্ষা, এটা হচ্ছে কিসের পয়েন্ট? এটা কিসের পয়েন্ট ছিল?
এটা হচ্ছে তোর টেলরের বৈজ্ঞানিক অবস্থার নীতি পয়েন্ট। তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে সময় নিরীক্ষা, প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য যে কাজটা করতে হবে না, যে কাজ করতে হবে কোম্পানি মানে কাজটা করার জন্য শ্রমিকদের কতটা সময় লাগবে তাকে বলে সময় নিরীক্ষা। কাজ করতে কত সময় লাগবে তাকে বলে সময় নিরীক্ষা। ঠিক আছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় সময় নিরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা আমরা কষ্টে একটা চ্যাপ্টার বলেছি তো, কষ্টে একটাই চ্যাপ্টার কষ্ট ট্যাক্সে চ্যাপ্টার চলছে, ওটা শেষ হয়ে গেলে একটাই চ্যাপ্টার বাকি আছে। ট্যাক্সে এখন যেটা চ্যাপ্টার হচ্ছে ওই চ্যাপ্টার শেষ হলে ট্যাক্স শেষ, কষ্ট আর কষ্টে একটাই চ্যাপ্টার আছে। এবং ওই চ্যাপ্টারটা কি আছে জানিস, চ্যাপ্টার নাম হচ্ছে লেবার। লেবার বলে একটা চ্যাপ্টার, ওই লেবারটা কে লিখেছে জানিস তো, আমি বলছি এই যে এফ এখন কি বলছি বৈজ্ঞানিক অবস্থার জনক কে, কি বলছি বৈজ্ঞানিক জনক কে, ওখানে ওইগুলি আছে। এব্রাহাম টেলরকে নিয়ে করতে হবে, ওই চ্যাপ্টারটা এব্রাহাম টেলর চ্যাপ্টার, পুরো টেলরকে নিয়ে করতে হবে তোকে। ঠিক আছে, তো তো এখানে ওই জিনিসগুলো পাবি। সময় নিরীক্ষা কি বললাম, প্রতিটি কাজ সম্পন্ন করতে শ্রমিকদের কতটা সময় লাগে তাকে সময় নিরীক্ষা বলে। বৈজ্ঞানিক অবস্থায় সময় নিরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাই সময় সময় সমীক্ষা পরিমাপ বৈজ্ঞানিক অবস্থার একটা উল্লেখযোগ্য নীতি। এটা তাহলে সময় নিরীক্ষা কি বুঝতে পারলি, প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য শ্রমিকদের কত সময়। একদম পাতি কথা এক লাইনে মনে কর, সময় নিরীক্ষা কাকে বলে, কাজ করতে কত সময় লাগে, কাজ করতে কত সময় লাগে কাদের, শ্রমিকদের। হয়ে গেল। গতি সমীক্ষা, গতি সমীক্ষা হলো, আচ্ছা আরেকটা কোশ্চেন যদি বলে সময় সমীক্ষা কিসের পার্ট, মানে সময় সমীক্ষা কোথায় আলোচনা করে, বৈজ্ঞানিক ব্যবস্থা, এটা মাথায় রাখবে। তুই বলে সময় সমীক্ষা কোথায় আলোচনা করে, বৈজ্ঞানিক ব্যবস্থা মানে আলোচনা করা হয়েছে। গতি সমীক্ষা, গতি সমীক্ষা কি, শ্রমিকদের ন্যূনতম অঙ্গ সঞ্চালনের মাধ্যমে সর্বাধিক কাজ সম্পন্ন করার একটা পদ্ধতি। গতি সমীক্ষা হলো শ্রমিকদের ন্যূনতম অঙ্গ সঞ্চালনের মাধ্যমে, ঠিক আছে, গতি সমীক্ষা হলো শ্রমিকদের ন্যূনতম অঙ্গ সঞ্চালনের মাধ্যমে সর্বাধিক কাজ সম্পন্ন করার একটা পদ্ধতি। তাহলে গতি কি বলতে পারে, শ্রমিকদের ন্যূনতম, আচ্ছা ন্যূনতম অঙ্গ সঞ্চালন মানে হাত পা নাড়ানো মানে খুব কম, খুব কম, শ্রমিকদের ন্যূনতম অঙ্গ সঞ্চালনের মাধ্যমে সর্বাধিক কাজ সম্পন্ন করার একটা পদ্ধতি, এটাই হচ্ছে গতি সমীক্ষা। বৈজ্ঞানিক অবস্থার অন্যতম নীতি হলো গতি সমীক্ষার প্রয়োগ। এই যে সঙ্গে সঙ্গে এটাও করে দিই, তারপর ওখানে যাবো, ওখানে এটা পড়ছিলাম পরে পড়বো, এটা একটু পড়ে দিই। সময় সমীক্ষা ও গতি সমীক্ষার মধ্যে পার্থক্য, একসঙ্গে হয়ে যাচ্ছে সময় সমীক্ষা গতি সমীক্ষার মধ্যে পার্থক্য, কারণ এটা যখন পড়লাম তো সময় সমীক্ষা কি বললাম, যে একটা কাজ সম্পন্ন করতে শ্রমিকদের কত সময় লাগে তাকে বলে সময় সমীক্ষা। আর গতি সমীক্ষা কাকে বলে, যে শ্রমিকদের ন্যূনতম অঙ্গ সঞ্চালন, কথাটা কি বলছে এটা মাথায় রাখবি, শ্রমিকদের ন্যূনতম যতটা কম পারা যায় অঙ্গ সঞ্চালন মাধ্যমে সর্বাধিক কাজ করবে। গতি মানে সর্বাধিক, মানে তুই কম এফর্ট দিয়ে করতে পারিস, কম এফর্ট দিয়ে ম্যাক্সিমাম কাজ করবে, কম এফর্ট দিয়ে ম্যাক্সিমাম কাজ করবে, এটাই হচ্ছে তোর গতি সমীক্ষা উদ্দেশ্য। সময় সমীক্ষার মাধ্যমে আমরা, আচ্ছা এখান দিয়ে এমসিকিউ কেমন দেবে জানিস তো, আমি তোকে বলছি এই কাকে বলে ভালো করে পড়। এখান দিয়ে এমসিকিউ হয়, এখান থেকে এমসিকিউ দেবে, এখান থেকে এমসিকিউ বারবার করে থাকবে। সময় সমীক্ষার মাধ্যমে কাজটি শেষ করার সময় নির্ধারণ করা। তাহলে সময় সমীক্ষার মাধ্যমে কি নির্ধারণ করি, কাজ শেষ করার সময়, কাজ শেষ করার সময়। আর গতি সমীক্ষার মাধ্যমে শ্রমিকদের অযথা অঙ্গ সঞ্চালন কমানো হয়, অঙ্গ সঞ্চালন কমানো হয়। গুরুত্ব, দক্ষ ও অদক্ষ শ্রমিক নির্বাচন করার ক্ষেত্রে সময় সমীক্ষা গুরুত্ব অপরিসীম। আমি দক্ষ শ্রমিক নির্বাচন করব বা অদক্ষ শ্রমিক নির্বাচন করবো, এর ক্ষেত্রে সময় সমীক্ষার গুরুত্ব অপরিসীম। আর দক্ষ শ্রমিক কাকে বলে লিখেছে, দক্ষ শ্রমিক কাকে বলে, একটা নির্দিষ্ট সময়ে যদি শ্রমিকরা যদি কাজ করতে পারে তাকে দক্ষ শ্রমিক বলে, বা নির্দিষ্ট সময়ের আগে যদি কাজটা করে দিতে পারে তাকে দক্ষ শ্রমিক। এবং নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট সময়ের আগে যে সময় শ্রমিক কাজ সম্পন্ন করে দেয়। এবার অদক্ষ শ্রমিক কাকে বলে, নির্দিষ্ট সময়ে যে শ্রমিক কাজ করতে পারে না বা নির্দিষ্ট সময়ের চেয়েও বেশি সময় লেগে তাকে অদক্ষ শ্রমিক বলে। অযথা অঙ্গ সঞ্চালন কমিয়ে শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতে গতি সমীক্ষা ভীষণভাবে সাহায্য করে। ওই একই কথা, গতি সমীক্ষায় একটা কথা লিখছে অঙ্গ সঞ্চালন, অঙ্গ সঞ্চালন ব্যাস। আচ্ছা তারপর কি বলছে, গুরুত্ব, গুরুত্ব তো বললাম আমি তোকে। লাস্ট পয়েন্ট, সমীক্ষা নির্ধারণের পদ্ধতি। বলছে সময় সমীক্ষা নির্ধারণের জন্য সাধারণত বিরাম করি, হ্যাঁ
সময় সমীক্ষার জন্য কি ব্যবহার করা হয়? বিরাম ঘড়ি বলে একটা ঘড়ি আছে, এই বিরাম ঘড়িটা ব্যবহার করে, বিরাম ঘড়ি। সুপারভাইজাররা এই সমীক্ষার, ঠিক আছে, এই সমীক্ষার তত্ত্বাবধান করে, ঠিক আছে। তার মানে এই সময় সমীক্ষা কারা কারা দেখাশোনা করে? সুপারভাইজাররা এই সমীক্ষার তত্ত্বাবধান করে, সুপারভাইজাররা সময় সমীক্ষার সুপারভাইজ করে। আর সময় সমীক্ষা মাপার জন্য কোন ঘড়ি ব্যবহার করে? বিরাম ঘড়ি। আর গতি সমীক্ষা নির্ধারণ করার জন্য কি মাপা হয়? স্থির গতির ক্যামেরা, স্থির গতির ক্যামেরা, এখানে স্থির গতির ক্যামেরা। এটাতে হাইলাইট করেছে। ওই এমসিকিউ গুলো যেগুলো পড়বে, এমসিকিউ পড়বে যেগুলো পড়বে, সেই এমসিকিউ যে ইম্পর্টেন্ট লাইন সেটাই এটা হাইলাইট। এমনি বইতে পেন্সিল পেন দিয়ে হাইলাইট কর। কি বললাম বুঝতে পারি তো? তুই যেগুলো পেছনে যে এমসিকিউ গুলো পড়বো না, ওই এমসিকিউ ইম্পর্টেন্ট লাইন ওর মধ্যে হাইলাইট কর, তাহলে একবারে কাজ হয়ে যাবে। গতি সমীক্ষা নির্ধারণ করার জন্য কি ব্যবহার করা? স্থির গতির ক্যামেরা। ক্যামেরার সাহায্যে কোন শ্রমিক কিভাবে অংশগ্রহণ করছে তা সহজে দেখা যায়। সাধারণত উচ্চ পদস্থ কর্মীগণ গতি সমীক্ষার কাজটি দেখাশোনা করে। তাহলে এখান থেকে অনেক জিনিস বুঝে গেলে সময় সমীক্ষা কে দেখাশোনা করবে? কে সুপারভাইজ? সময় সমীক্ষা সুপারভাইজার। আর গতি সমীক্ষা উচ্চ পদস্থ কর্মী। তাহলে এখান থেকে কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই পয়েন্টটা পড়া হয়ে গেল। তাহলে বুঝতে পারলি কারিগরি দক্ষতা বৃদ্ধি পায়। তার মানে এটা হচ্ছে বৈজ্ঞানিক অবস্থার একটা সুবিধা কি? আচ্ছা, সময় সমীক্ষা কার মধ্যে পড়ে? বৈজ্ঞানিক অবস্থার মধ্যে পড়ে। গতি সমীক্ষা কার মধ্যে পড়ে? সময় সমীক্ষা বৈজ্ঞানিক অবস্থার মধ্যে পড়ে। তাহলে এর তো বৈজ্ঞানিক অবস্থার সুবিধা কি? সুবিধা যে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও কাঁচামাল নির্দিষ্টকরণ, সময় নিরীক্ষা, গতি নিরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিক অবস্থা প্রতিষ্ঠানের সর্বস্তরে কারিগরি দক্ষতা বাড়াতে সাহায্য। অপচয় রোধকে বলা হয় মিস ইউজ কমে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সমস্ত জিনিসের মিস ইউজ বন্ধ করে, কোনো কিছু মিস ইউজ করা যায়, ঠিক আছে তো? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রত্যেক কাজের বিভিন্ন স্তরকে, কি বলছে, প্রত্যেক কাজের প্রতিটি স্তর, বিভিন্ন স্তরকে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রত্যেক কাজের বিভিন্ন স্তরকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে। এর ফলে অপচয় রোধ করা সম্ভব হয়। মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কি করে? প্রতিষ্ঠানে যে প্রতিটা কাজ আছে না, ওর প্রতিটা স্তর আছে, কাজের বিভিন্ন লেভেল আছে, নিখুঁতভাবে সূক্ষ্মভাবে অবজার্ভ করে, তাহলে ওর অপচয়টা অনেকটা কমে যায়। এবার কি বলছে? অগ্রিম ফলাফল পরিমাপ। অগ্রিম ফলাফল বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় প্রতিটি কাজ শেষ করার সময় কাজটির মান আগেই নির্ধারণ করা হয়। মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের প্রতিটি কাজ শেষ করার সময় এবং কাজটির মান আগে থেকে নির্ধারণ করা হয়, ঠিক আছে। এবার বলেছে ফলে পূর্ব নির্ধারিত মান বিচারে প্রতিষ্ঠানের ফলাফল অগ্রিম পরিমাপ করা যায়। মানে এটা অগ্রিম ফলাফল পরিমাপ করা যায়। আর শ্রমিক কর্মীদের দক্ষতা বৃদ্ধি, বৈজ্ঞানিক ব্যবস্থা অনুযায়ী শ্রমিক কর্মীদের নির্বাচন করা হয়, ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে, ডেভেলপমেন্টের ব্যবস্থা করা হয়, তাহলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়। নিয়ন্ত্রণের সুবিধা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় পূর্ব নির্ধারিত মানের সঙ্গে প্রকৃত অবস্থা তুলনা করা সম্ভব হয়। এই সায়েন্টিফিক ম্যানেজমেন্টে পূর্ব নির্ধারিত মানের সাথে প্রকৃত তুলনা করা হয়। এর ফলে নিয়ন্ত্রণ কার্য সহজ ও সার্থক হয়। জাতীয় সম্পদের ভালো ব্যবহার, মানে আমাদের প্রকৃতির যে সমস্ত জাতীয় ন্যাশনাল রিসোর্স আছে এগুলো ভালো মতন ব্যবহার করা যায়। বৈজ্ঞানিক অবস্থা অনুযায়ী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সঠিক ব্যবহার, যোগ্যতা অনুযায়ী শ্রমিকদের সঠিক নিয়োগ করার ফলে জাতীয় সম্পদের উপযুক্ত ব্যবহার হয়। আর উন্নত দাম কিন্তু কম, উন্নত উন্নত মান, মানে ভালো মানের প্রোডাক্ট তৈরি করবে কিন্তু দামটাও কম হবে। বৈজ্ঞানিক অবস্থা প্রতিষ্ঠানের কাজের প্রতিটি স্তরে নিয়মিত পর্যবেক্ষণ করার ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায়, কিন্তু উৎপাদিত দ্রব্যের গুণগত মান বৃদ্ধি পায়, ফলে ক্রেতারা কম দামে ভালো জিনিস পায়, কম দামে ভালো জিনিস পায়। তাহলে এই পয়েন্ট গুলো তোকে করতে হয় বৈজ্ঞানিক অবস্থার সুবিধা। ওই যে বৈজ্ঞানিক অবস্থার অসুবিধাটা কি বলছি? কি কি অসুবিধা হয়? ব্যয় বেড়ে। এই বৈজ্ঞানিক ও সাইন্টিফিক ম্যানেজমেন্ট সমস্ত কোম্পানি ইউজ করতে পারে না, প্রচুর কস্টলি, খুব কস্টলি এটা, ঠিক আছে। বলছে শিল্পে বৈজ্ঞানিক ব্যবস্থার প্রয়োগ অত্যন্ত ব্যয়বহুল। শিল্পে শ্রমিক কর্মচারী নির্বাচন, প্রশিক্ষণ, উন্নত মানের যন্ত্রপাতি ক্রয়, ঠিক আছে, মান নীতি সবকিছু এটা ব্যাপারটা কি হয়? সাইন্টিফিক ম্যানেজমেন্ট, প্রত্যেক সাইন্টিফিক ম্যানেজমেন্ট যে সমস্ত কোম্পানিতে নিয়োগ করে, বড় বড় কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি এটা ইউজ করতে পারে, যাদের কাছে প্রচুর টাকা, ঠিক আছে, তারাই করতে পারে। বলে শ্রমিক কর্মচারী নির্বাচন করা, ঠিক আছে, সিলেকশন করা, ওদেরকে ট্রেনিং দেওয়া,
এক একটা কোম্পানিতে এমপ্লয়ীদের যে ট্রেনিং দেওয়া হয় তার জন্য ট্রেনিং এর জন্য প্রচুর টাকা খরচা করতে হয়, প্রচুর খরচা ট্রেনিং দেওয়ার জন্য, ট্রেনিং এর জন্য প্রচুর খরচা। এবার যখন ট্রেনিং দেবে ট্রেনিং এ বসে বসে ওদের পেমেন্ট করতে হবে, ওদেরকে কাজ শেখাবে, শেখানো অবস্থায় ওদের পেমেন্ট করতে হবে। এটা সব কোম্পানি পারে না। আচ্ছা, উন্নত মানের অনেক কোম্পানি কি বলে না আমি ট্রেন্ড এমপ্লয়ি নেব, মানে কাজ জানা লোক নেবে। অনেকে কি করে কাজ জানে এমপ্লয়ি, হ্যাঁ তাহলে তুমি এসে কাজ করো, কাজ শিখিয়ে কাজ দেবো না। ছোট কোম্পানি করতে পারে, বড় বড় ঠিক আছে তো? এবার বলছে কি উন্নত মানের যন্ত্রপাতি ক্রয়। এবার তুই তোর কোম্পানিতে ভালো প্রোডাকশন করবি, তাহলে তোর ভালো প্রোডাকশন করতে নতুন নিত্য নতুন মেশিন লাগবে। তো নিত্য নতুন মেশিন কিনতে গেলে তোকে প্রচুর টাকা খরচা করতে হবে। আর কি বলেছে, মান নির্দিষ্ট করা। সবকিছুই কিন্তু ব্যয় সাপেক্ষ। পরিবর্তনশীলতার অসুবিধা, বৈজ্ঞানিক ব্যবস্থা ক্রমাগত পর্যবেক্ষণ, ঠিক আছে, ও প্রতিনিয়ত পরিবর্তনের ফলে শ্রমিকদের কাজে অসুবিধা হয়। দেখ এটা কেমন অসুবিধা, এটা ভালো করে দেখ। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কন্টিনিউ তো অবজার্ভ করছে, কাল একটা নিয়ম কাল বলেছিল এইভাবে করতে, আজ বলছে এইভাবে করতে, শ্রমিকদের কাজ করতে অসুবিধা হয়, ওদের কাজ করতে অসুবিধা হয়। কাল বলেছে এইভাবে কাজ করো, আজ বলছে এইভাবে কাজ করো, তুমি বারবার চেঞ্জ হলে ওদের তো কাজ করতে অসুবিধা হবে। বলছে ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান অনুপযুক্ত, হ্যাঁ সত্যি তো। ছোট ছোট প্রতিষ্ঠান কি বৈজ্ঞানিক ব্যবস্থা প্রয়োগ করতে পারবে? বড় প্রতিষ্ঠান প্রয়োগ করতে পারবে, হয়ে গেল। তো যে ব্যবস্থাপকদের অধিক দায়িত্ব ও পারিশ্রমিক কমবে। আচ্ছা, ধর যে সমস্ত কোম্পানিতে এই সাইন্টিফিক ম্যানেজমেন্ট অ্যাপ্লাই আছে, সেই সমস্ত কোম্পানি যে সমস্ত ম্যানেজাররা কাজ করে, ওদের দায়িত্ব প্রচুর দায়িত্ব নিতে হয়, কিন্তু স্যালারি কম। দায়িত্ব বেশি, স্যালারি কম। শ্রমিকদের কাজে একঘেয়েমি, ঠিক আছে, বৈজ্ঞানিক অনুযায়ী শ্রমিকদের কাজ ভাগ করে দেওয়া হলে একই ধরনের কাজ করতে করতে শ্রমিকরা যান্ত্রিক হয়ে পড়ে, ঠিক আছে, এবং তাদের মধ্যে কাজে একঘেয়েমি। বলছে শ্রমিকদের মধ্যে না এতে কাজের একঘেয়েমি চলে আসে। এই বৈজ্ঞানিক মধ্যে একটা অসুবিধা, শ্রমিকদের মধ্যে কাজের একটা একঘেয়েমি চলে আসে। কেননা কেন একঘেয়েমি চলে আসে? এই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অনুযায়ী শ্রমিকদের কাজ ভাগ করে দেওয়া হয়। কাজ ভাগ করে দেওয়া হলে একই ধরনের কাজ করতে করতে যান্ত্রিক হলে তার কোনো নতুনত্ব কিছু নেই। একই কাজ বারবার একই কাজ করছে। ঠিক আছে? তাহলে ওরা একঘেয়েমি হয়ে যায়। কর্মসংস্থানের সুযোগ হ্রাস। হ্যাঁ, এটা তো সত্যি। ধর ওই কোনো কোম্পানিতে তুই যদি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এপ্লাই করিস, তোর এমপ্লয়ি কম হতে হবে। কেননা তুই ভাব আগে যেখানে হাতে কাজ হতো, এখন সেখানে মেশিন নিয়ে এসছে। মেশিন নিয়ে আসার ফলে এমপ্লয়ি কম নিয়েও তো কাজ হয়ে যাচ্ছে। তো বলছে বৈজ্ঞানিক উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করার ফলে উৎপাদনজনিত সময় কম লাগে। প্রোডাকশন করতে আমার সময় কম লাগবে, এবং ও সময় যেমন কম লাগবে আর শ্রমটাও তো কম লাগবে। দেখ সময় টাইম কম লাগবে, ঠিক আছে? এবার লেবারটাও তো আমার খুব একটা লাগবে না। ঠিক আছে তো? ফলে কর্মসংস্থানের সুযোগ হ্রাস পায়। যেমন তুই ভাব এখন ধর ব্যাংকের কথা ভাব। আগে ব্যাংকে না পুরো খাতায় লেখা হতো। একটা সময় খাতায় লেখা হতো। আর ব্যাংকে যখন কম্পিউটার চলে এসছে, তখন মানে আগে যখন খাতায় লেখা হতো তখন প্রচুর ভ্যাকেন্সি ছিল। এখন যখন ব্যাংকে যখন তোর মানে তোর কম্পিউটারে যখন সমস্ত রেকর্ড করা হয়, তাহলে কি এখন তো এমপ্লয়ি অনেক কম। এখন এমপ্লয়ি অনেক কম নেই। ঠিক আছে তো? তো ব্যাপারটা বুঝতে পারছিস? এইভাবে কর্মসংস্থানের সুযোগ হ্রাস পায়। আগে একটা সময় যখন অ্যাকাউন্টস করা হতো হাতে লেখা হতো, খাতায় লেখা হতো। আর এখন কি হচ্ছে পুরো কম্পিউটারে হচ্ছে, পুরো ট্যালির মতন সফটওয়্যার পুরো হচ্ছে। একটা কাজ করে সব হয়ে যাচ্ছে। তো অনেক এমপ্লয়ি কম নিতে হচ্ছে। অগণতান্ত্রিক পদ্ধতি। অনেকে মনে করেন বৈজ্ঞানিক ব্যবস্থা একটা অগণতান্ত্রিক পদ্ধতি। কারণ কর্তার নির্দেশ অনুযায়ী শ্রমিকদের কাজ করতে হয়। ঠিক আছে? গণতান্ত্রিক নয়, অগণতান্ত্রিক। একজনের নির্দেশ অনুযায়ী কাজ করতে হচ্ছে। কর্তার নির্দেশ অনুযায়ী কাজ করতে হয়। তাই পরিকল্পনা প্রণয়নের কোনো ক্ষমতা থাকে না। মানবিকতার অবহেলা। এইটা পড়বি, কেননা তোদের এমসিকিউ তে এটা দিতে পারে কে কি বলেছে, এটা খুব জরুরি। কে কি বলেছে এটা খুব জরুরি। আর্নেস্ট বেল কি বলেছেন? টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক না বলে শিল্পে যান্ত্রিকতার প্রবর্তক হিসেবে বিবেচনা করা উচিত ছিল। কারণ বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় মানবিক দিকটি উপেক্ষা করে ক্রিয়াগত দিকের উপর বেশি জোর দিয়েছে। মানে এই যে এম.ডব্লিউ. টেলর কি করেছিল জানিস তো? ও মানে মানবিক দিকটা, মানে এমপ্লয়ীদের যে ওদেরও যে একটা, বুঝলে তো? ওদের ওদের কথা ভাবো। মানে সেই জিনিসটা না। ও বলেছিল কি করে কাজ করা যায়। ওর কাছে গুরুত্ব ছিল, আমি যখন অঙ্ক করাবো না, এর অ্যাকাউন্টেন্টের লেবারের অঙ্ক আছে। ও একটা কথা বলেছিল, মানে ও সবাইকে পারিশ্রমিক দিত। মানে পুরস্কার, পারিশ্রমিক ভালো কথা বলি, পুরস্কার দিত। যে যত ভালো কাজ করতে পারবে তাকে বেশি পুরস্কার দেবে।
তার মানে কি 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 হিসেবে পুরস্কার হলো? মানে কাজ কাজ করো কাজ করো পুরস্কার দেবে। ও বলেছিল ধর কোম্পানিতে বলেছিল যে তোমাকে এত এত করে কাজ করতে হবে, কোম্পানিতে বলেছে এরকম কাজ করতে হবে। কোনো এমপ্লয়ি যদি যা বলেছিল যতটা কাজ করবে তার চেয়ে তো বেশি কাজ করে দিতে হবে, পুরস্কার দেবে। আর যদি যদি ওকে যা বলেছে ধর সাপোজ ধর একটা কোম্পানি এমপ্লয়িকে বলেছিল তোমাকে এই কাজটা তোমাকে এতগুলো তৈরি করতে হবে, এতগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? তো ও তো তার চেয়ে কম তৈরি করেছে। তাহলে ওকে কি পুরস্কার দেবে না? ওর যা পাওয়ার কথা তার থেকে কম দেবে। কি বললাম বুঝতে পারলি? একটা টার্গেট মানে টেলর কি টার্গেট বেস করে টার্গেট। এই টার্গেট দিলাম এটা করতে হবে। টেলর যখন টার্গেট দিয়ে দিলাম টার্গেট বেস। তো এখানে কি বলেছে? তো বই মানে হেড মানে এফডব্লিউ টেলর কি করেছিল? যে আর্নেস্ট ডেল বলেছেন টেলরের বৈজ্ঞানিক অবস্থান টেলরকে বৈজ্ঞানিক জনক না বলে শিল্পে যান্ত্রিকতার প্রবর্তক হিসেবে বিবেচনা করেছিল। কারণ বৈজ্ঞানিক অবস্থায় মানবিক দিক দিয়ে উনি উপেক্ষা করেছেন। কাজের উপর গুরুত্ব দিয়েছে। আর ডক্টর সি.এস. মায়ার্স কি বলেছিল? বৈজ্ঞানিক ব্যবস্থাপনাকে অবৈজ্ঞানিক, সমাজ বিরোধী ও মানবিকতার বিরোধী বলে আখ্যা দিয়েছে। এবার পড়বো টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি। ঠিক আছে? নীতি। প্রিন্সিপাল অফ টেলর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি কাকে বলে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় এফ.ডব্লিউ. টেলর, ঠিক আছে? যে সমস্ত মৌলিক বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে, ঠিক আছে? সেটাই হচ্ছে নীতি। যে শুধু মৌলিক বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে। টেলর বলেছিলেন টিপসই এর পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক নিয়মের প্রবর্তন। টিপসই এর পরিবর্তে টিপসই। আগে একটা সময় টিপসই ছিল তো? টিপসই এর পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক নিয়মের প্রবর্তন। যেমন তুই যখন লেবারের অঙ্ক পড়াবো তখন দেখবি ওখানে কি আছে? এখন দেখেছিস তো নিশ্চয়ই, এখন এটা দেখাও গেছে অনেকে দেখেছিস। আগে কি হতো যখন কর্মচারীরা মানে ওয়ার্কাররা বলা হয় ওয়ার্কাররা, ঠিক আছে? লেবার পোস্টে যারা কাজ করে শ্রমিকরা যখন কোম্পানিতে ঢোকে না ওদের আগে আগে একটা সময় হাজিরা খাতায় সাইন করতো। হাজিরা খাতা। হাজিরা খাতা বলে একটা খাতা। হাজিরা খাতা বুঝিস তো? অ্যাটেন্ডেন্স রেজিস্টার, অ্যাটেন্ডেন্স সাইন করতে হবে। এখন কি হচ্ছে অনেক জায়গায় কি হয়েছে বলতো কি বলতো? তুই যখন মানে অনেক বড়, বড় কোম্পানি যখন কাজে ঢুকবি না, তোর ফিঙ্গারপ্রিন্টই ঢুকে যাবে। মানে একটা ফিঙ্গারপ্রিন্ট দিবি, তোর এন্ট্রি হয়ে গেল। ঠিক আছে? মানে ওই টাইমে তোর এন্ট্রি হয়ে গেল। কিন্তু হাজিরা খাতা আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে অনেক কিছু এদিন ফরমেট করা যায়। ঠিক আছে? অনেক বড়, বড় কোম্পানি দেখবে ফিঙ্গারপ্রিন্ট দিলে ওকে ঢুকে গেলি। তো বলছে টিপসই পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক নিয়মের প্রবর্তন। ঠিক আছে? ব্যক্তি কেন্দ্রিকতার পরিবর্তে সহযোগিতা। ঠিক আছে তো? তারপরে সীমিত উৎপাদনের পরিবর্তে সর্বাধিক উৎপাদন করাই বৈজ্ঞানিক ব্যবস্থার মৌলিক আদর্শ। এটা টেলর বলেছিল। এই মৌলিক আদর্শ রূপায়ণ করার জন্য এব্রাহাম টেলর কিছু নীতি নির্ধারণ করেন। কি বলেছিল প্রথমে? যথার্থ বিজ্ঞান ব্যবহার। যথার্থ বিজ্ঞানের ব্যবহার। বলছে টেলর বলেছিলেন শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ক্ষেত্রে যথার্থ বিজ্ঞানের প্রয়োগ ঘটাতে হবে। টেলর বলেছিলেন শিল্প প্রতিষ্ঠান মানে তো কারখানায় বা কোম্পানিতে ব্যবস্থাপনার ক্ষেত্রে যথার্থ বিজ্ঞান যথার্থ সায়েন্সটাকে ইউজ করতে হবে। এলোমেলো ভাবে ব্যবস্থাপনা প্রক্রিয়ার পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক নীতি অনুসরণ করতে হবে। মানে মোট কথা ও বলেছে তোমার কারখানায় যে সমস্ত কাজ হবে তোমাকে বিজ্ঞান ভিত্তিক উপায়ে কাজ করতে হবে। বিজ্ঞান ভিত্তিক উপায়। ও বিজ্ঞানের উপর গুরুত্ব দিয়েছে। শ্রমিকদের বিজ্ঞানসম্মত মনোনয়ন। সায়েন্টিফিক ম্যানেজমেন্টে কর্মীদের বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী নির্বাচন ও মনোনয়ন করতে হবে। মানে একটা কোম্পানিতে যে শ্রমিকদের নিয়োগ হয় ওদেরকে যে সিলেকশন করবো কি হিসেবে সিলেকশন করতে হবে? বিজ্ঞান ভিত্তিক উপায়। বিজ্ঞান ভিত্তিক উপায়। যে ব্যক্তি যে কাজে পারদর্শী বা যে ব্যক্তি যে কাজে বিশেষজ্ঞ তাকে সেই কাজের জন্য মনোনয়ন করতে হবে। এটা ভালো, এটা তো ভালো জিনিস। যে ব্যক্তি যে কাজে দক্ষ তাকে সেই কাজে নিয়োগ করতে হবে। একজন ধর যে অ্যাকাউন্টসে ভালো যোগ্য, একজন অ্যাকাউন্টেন্ট ভালো, অ্যাকাউন্টস এর কাজ ভালো জানে। এবার তাকে যদি আমি মার্কেটিং এর দায়িত্ব দিই, সে তো মার্কেটিং এর কাজ করতে পারবে না। আবার যে মার্কেটিং এ দক্ষ তাকে অ্যাকাউন্ট এর কাজ দিলাম। তাহলে মার্কেটিং এ যে দক্ষ সে মার্কেটিং ভালো করে করতে পারবে। ও অ্যাকাউন্টস কি করে জানবে? অ্যাকাউন্টস করতে পারবে না। তাহলে যে যেই কাজে দক্ষ তাকে সেই কাজটাই দাও। তারপর বলেছে কি? শ্রমিক ও কর্মীদের প্রশিক্ষণ। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ব্যবস্থায় কর্মীদের যথাযথভাবে নির্বাচন করার পর তাদের দক্ষতা বৃদ্ধির জন্য। এটা তো ঠিক।
এখন যেটা এটা একটা রিয়াল টেলর যে কথাগুলো বলছে বর্তমানে এটাই ফলো করা হয়। মানে সমস্ত কোম্পানি মানে মানে কি বলবো সমস্ত কোম্পানি বলতে কোন কোম্পানি? যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি বলবে বড়, বড় কোম্পানি তারা এগুলোই করে। ওরা হেড ফিউয়েলের জিনিসগুলোও মাথায় রাখে। আবার টেলরেরটাও মাথায় রাখে। সব জিনিস মাথায় রেখেই কাজ করে। দুটোর মধ্যে ওদেরকে যেটা বেটার লাগে সেটা করে। কিছু জিনিস হেনরি ফিওরের থেকে নেয়, আবার কিছু টেলরের থেকে নেয়। তো টেলর এই কথাটাতে কি বলছে দেখ, এখন বড়, বড় কোম্পানি তোকে ধর একটা কাজে ধর তোকে নিয়ে নিল। ধর তুই এখন সাপোজ অ্যাকাউন্টস এর একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করেছিস। ঠিক আছে? তুই অ্যাকাউন্টস এর কাজ ভালো জানিস। ভালো জানিস। ঠিক আছে? সাপোজ ধর তুই ট্যালিতে অ্যাকাউন্টস এর কাজ জানিস, ট্যালিতে। ট্যালি সফটওয়্যার তুই অ্যাকাউন্টস এর কাজ জানিস। কিন্তু ওই কোম্পানিতে ট্যালিতে কাজ হয় না। ওই কোম্পানিতে ধর তোর আমি বলছি তোর ফ্যাক না এখন তো স্যাপে কাজ হয় স্যাপ। এখন স্যাপ সফটওয়্যার অনেক মাল্টিনেশনাল কোম্পানি স্যাপই ইউজ করা হয়। ঠিক আছে? তো ডেলয়েট কোম্পানি থেকে শুরু করে পিডব্লিউসি বড়, বড় কোম্পানিতে সব স্যাপ ইউজ করা হয়। তো তুই ট্যালিতে কাজ জানিস। তার মানে তোর নলেজ আছে। তোর নলেজ আছে। এবার তোকে যদি ট্রেনিং দেওয়া হয়, ওই কোম্পানি স্যাপেই কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না। ওই বড়, বড় কোম্পানি স্যাপেই কাজ করবে। স্যাপ ছাড়া অন্য কোথাও কাজ করবে না। তাহলে যে ব্যক্তির ট্যালি সম্পর্কে আইডিয়া আছে মানে অ্যাকাউন্ট সম্পর্কে প্রপার নলেজ আছে। এবার ওকে যদি কিছুদিন ট্রেনিং দেয়, ও স্যাপ সম্পর্কে আইডিয়া নেই। কিছুদিন ট্রেনিং দিল, ১০ দিন, ১৫ দিন, ১ মাস ট্রেনিং দিল। যেই ১ মাস ট্রেনিং দিল ও স্যাপ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এইবার আস্তে, আস্তে কাজ করবে, ভুলভ্রান্তি হলে সাজেশন নেবে। তখন আবার ঠিক হয়ে যাবে। তার মানে কি বলছে? এটা তো ভালো জিনিস। বলছে কর্মীদের ট্রেনিং দেওয়া হয়। একটা বড়, বড় কোম্পানিতে কর্মীদের ট্রেনিং দেওয়া হয়। ওদের ট্রেনিং দিতে হয়। ট্রেনিং দিলেই তো ভালো কাজ করতে পারে। বৈজ্ঞানিক ব্যবস্থায় কর্মীদের যথাযথভাবে নির্বাচন করার পর তাদের দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়। ঠিক আছে? এই যে স্টুডেন্ট চাকরি পেয়ে ডেলয়েটে ওদের ১ম ১ মাস শুধু ট্রেনিংই দেওয়া হয়েছিল। ১ম ১ মাস শুধু ট্রেনিং দেওয়া হয়েছিল। ঠিক আছে? ট্রেনিং পিরিয়ডে ওদের মাইনে দিয়েছিল। ট্রেনিং পিরিয়ডে মোটামুটি ভালো মাইনে ছিল। ঠিক আছে? ট্রেনিং পিরিয়ডে ভালো মাইনে ছিল। মানে ভালো মাইনা মানে ধর এখন নরমাল যদি ৭০,০০০ টাকা মাইনা হয় তখন মোটামুটি ২৫-৩০ এর মতো মাইনা ছিল। ট্রেনিং পিরিয়ডে ৩০,০০০ টাকা মাইনা ছিল। আচ্ছা তারপর কি বলছে? বলছে প্রেরণামূলক মজুরির নীতি। দক্ষতা অনুযায়ী মজুরি ব্যবস্থা করলে, ঠিক আছে? এবার যে যেই কাজে দক্ষ, দক্ষতা অনুযায়ী মজুরি দেব। দক্ষতা অনুযায়ী মজুরি দেব। দক্ষতা অনুযায়ী মজুরি ব্যবস্থা এই যে এখনকার দিনে কি হয়? যে তুমি কতদূর পড়াশোনা করেছো এটা খুব ম্যাটার করে না। এখন প্রাইভেট ভাবে যে সমস্ত মালিকরা কাজে নিচ্ছে হচ্ছে তুমি কাজে কতটা দক্ষ তার উপরে তোমার মাইনাস সিলেকশন হবে। তুমি তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে ওটা ম্যাটার করে না। একটা কোম্পানিতে তোকে তুই ভালো খুব ভালো ডিগ্রি এমবিএ করে গেছিস কোম্পানিতে চাকরি করতে ডিগ্রি ভালো আছে, ডিগ্রি খুব ভালো, কিন্তু কাজ তোকে যে কোম্পানি কোনো কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, মাইনা কমেই দেবে। ব্যাপারটা বুঝতে হবে তোকে। তো এখানে কি বলছে? তবে এমবিএ যারা করে যায় ওদের কাজ হয় ওদেরকে দিয়ে, কারণ ওরা ওই অনুযায়ী ওদেরকে শেখানো হয় সব, সব শেখানো হয় ওদের। বলছে দক্ষতা অনুযায়ী, ঠিক আছে, মজুরির ব্যবস্থা করে শ্রমিক কর্মীদের কাজে উৎসাহ দেয়। দেখ যে অনেক ভালো কাজ করছে ও দক্ষ, ও অনেক দক্ষ। এই জন্য দেখবি আমি তোকে বলছি কিছুদিন আগে ছেলেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ও ও একটা কোম্পানিতে ঢুকেছিল জেনপ্যাক্টে ঢুকেছিল ১২,০০০ টাকার মাইনে চাকরি ঢুকেছিল। ঠিক আছে তো? তো এখন ওর মাইনে ৭০,০০০ টাকা হয়ে গেছে। ঠিক আছে? বেশি দিনও হয়নি। ১৫-১৬ সালে ঢুকেছিল। ঠিক আছে? ১০ বছরের মধ্যে এই লেভেলে গ্রোথ হয়ে গেছে। ৭০,০০০ টাকা। তার মানে কি? ও ওর কোম্পানিকে ভালো কাজ দিয়েছে। তো ও যদি ভালো কাজ দেয় প্রমোশন করবে না? প্রমোশন তো করতেই হবে। তো বলছে আর কেউ ওই টাকায় কেউ কাজ করবে সারা জীবন? তো বলছে দক্ষতা অনুযায়ী মজুরির ব্যবস্থা করলে শ্রমিক কর্মচারীদের কাজে উৎসাহ দেখা দেয়। তাই তাই বলছে উৎসাহ ব্যঞ্জক মজুরি প্রদান বৈজ্ঞানিক ব্যবস্থার উল্লেখযোগ্য নীতি। সহযোগিতার নীতি। শ্রমিক ও ব্যবস্থাপকদের মধ্যে সহযোগিতার বিধান বৈজ্ঞানিক ব্যবস্থার উল্লেখযোগ্য নীতি। ঠিক আছে? সহযোগিতা মানে কি? কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করবে বা বলবো এমপ্লয়ি বাদ লেবার ওয়ার্কাররা যারা কাজ করবে, শ্রমিক তো ওয়ার্কাররা কাজ করবে। ওই ওয়ার্কার ও ব্যবস্থাপক মানে ম্যানেজারদের মধ্যে একটা কি ভালো সহযোগিতা থাকতে হবে, সহযোগিতা। ঠিক আছে? সহযোগিতার বিধান বৈজ্ঞানিক উল্লেখযোগ্য নীতি। এর ফলে শ্রমিক ও ব্যবস্থাপকের মধ্যে চিরাচরিত সংঘাত মানে কোনো ঝামেলা হবে না। কোনো ঝামেলা হবে না। যদি ভালো সম্পর্ক থাকে না ঝামেলা হবে না। মানসূচক সময় নির্ধারণ। আচ্ছা, এইটাই হচ্ছে আমরা যখন কস্টিং করব এটাই বলব। এটাই আমি তো কিছুক্ষণ আগে বললাম। একটা কোম্পানিতে কাজে ঢুকেছে এমপ্লয়ি বা এই সরি ওয়ার্কার বলি ওয়ার্কার। তো ওকে বলেছে এই কাজটা তোমাকে দিলাম, এতটা সময়ের মধ্যে করে দিতে হবে।
এতটা সময়ের মধ্যে তোকে এই কাজটা করে দিতে হবে, এতটা সময়ের মধ্যে করে দিতে হবে। বা বলতে পারিস যে এতটা কাজ তোমার করে দিতে হবে। ধর একটা কোম্পানিতে পেন তৈরি হয়, পেন তৈরি হয়। তো ওকে বলেছে যে এতটা পেন তৈরি করতে হবে। এতটা পেন তৈরি করবে। ঠিক আছে? এতগুলো পেন তৈরি করবে। তার মানে কি? বৈজ্ঞানিক অবস্থায় একটা উল্লেখ্য নীতি হলো বিভিন্ন কাজের মাত্রা অনুযায়ী মানসূচক সময় নির্ধারণ করে দেয়। ওদেরকে একটা সময় নির্ধারণ করে দেয়। যেটা বললাম যে এই কাজটা তোমাকে এই সময়ের মধ্যে নামাতে হবে। একটা বলে দিল, আচ্ছা এই পেন তৈরি হচ্ছে, চলো এই পেনটা তোমাকে এতক্ষণের মধ্যে করে দিতে হবে। এই পেনটা তোমাকে এতক্ষণ টাইমের মধ্যে করে দিতে হবে। তো এখানে বলে দিয়েছে যে বৈজ্ঞানিক অবস্থায় উল্লেখ্য নীতি হলো বিভিন্ন কাজের মাত্রা অনুযায়ী মানসূচক সময় নির্ধারণ করা। সময় নিরীক্ষা, গতি নিরীক্ষা তো আমি আগেই বললাম, তাই না? এটা আর বলার দরকার নেই। এই কোশ্চেনটা হয়ে গেল। আগেরটা কি পড়ালাম? এটা টেলরের বৈজ্ঞানিক অবস্থার নীতি। আর এটা কি ছিল? হ্যাঁ, হ্যাঁ। না, এটা টেলরের বৈজ্ঞানিক অবস্থার নীতি হলো নয়। ও একই কোশ্চেন দুবার পর চলে আছে। লাস্ট কোশ্চেন আর কি মনে হচ্ছে? টেলরের বৈজ্ঞানিক অবস্থার কৌশল। ঠিক আছে? কৌশলটা বল, কৌশল। কলেজে এই কোশ্চেন গুলোই আবার করতে হবে। এই কোশ্চেন গুলো দেখো তুই এমসিকিউ করে রাখছিস। এইগুলো হচ্ছে লং কোশ্চেন, চেক করতে হয়, লং কোশ্চেন। এগুলো হলো লং কোশ্চেন। বৈজ্ঞানিক অবস্থার কৌশল কি বলছে? তো দেখ, কি কৌশলের দিক দিয়ে কি বলছে? একটা এ তে বলছে কার্য নিরীক্ষা, বি তে বলছে কার্য পরিকল্পনা, সি তে এই পয়েন্ট গুলো বলেছে। এই পয়েন্ট গুলো তোকে করতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে কার্য নিরীক্ষা। ঠিক আছে? টেলর তার বৈজ্ঞানিক উপস্থাপনায়, ঠিক আছে, নির্দিষ্ট মান বিশিষ্ট কাজ নির্ধারণ করার কথা বলেছেন। প্রত্যেক শ্রমিকের জন্য প্রতিদিনের কাজের পরিমাণ যদি নির্দিষ্ট করে দেওয়া যায় তাহলে সে বেশি কাজ করবে। শ্রমিকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য তিনি বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। একটা হচ্ছে পদ্ধতি নিরীক্ষা। পদ্ধতি নিরীক্ষা কি বলছে? মেথড স্টাডি। আদর্শ মানের কাজ নির্ধারণে পদ্ধতি নিরীক্ষাকে প্রথম ধাপ হিসেবে গণ্য করা হয়। আর নিরীক্ষণ বলছে, নিরীক্ষণ শব্দের অর্থ হলো পর্যবেক্ষণ। এই পদ্ধতিতে র মেটেরিয়াল নিয়ে আসা, উৎপাদনের বিভিন্ন পর্যায়, পরিবহন ব্যবস্থা, কারখানা যন্ত্রপাতি বিন্যাস ও বিষয় চালানো হয়। অর্থাৎ এটাই হচ্ছে একটা প্রসেস চার্ট। সময় নিরীক্ষা আগেই বলেছি, গতি নিরীক্ষা আগে বলেছি, এটা ওই একই জিনিস। শান্তি শ্রান্তি নিরীক্ষাটা দেখ কি বলেছে? ঠিক আছে? শ্রান্তি নিরীক্ষা ফ্যাটিগুই স্টাডি। ঠিক আছে? বলছে অত্যধিক কাজের চাপ শ্রমিকদের কর্মদক্ষতা হ্রাস করে। কোম্পানিতে এখনকার দিনে প্রচুর চাপ পড়ছে, এমপ্লয়ীদের উপর প্রচুর চাপ পড়ছে। তো চাপ শ্রমিকদের কর্মদক্ষতা হ্রাস করে, কাজটা কমিয়ে দেয়। শ্রমিকরা মানসিক ও দৈহিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। শান্তি নিরীক্ষা ব্যবস্থা শ্রমিকদের দৈহিক ও মানসিক অবসাদ কমাতে সাহায্য করে। টেলর বলেছেন শ্রমিকদের কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম, চিত্ত বিনোদনের ব্যবস্থা করে। ফিক্সেশন অফ স্যালারি, মজুরি নির্ধারণ। কর্মীরা যাতে কাজে উৎসাহ পায় সেই দিকে লক্ষ্য রেখে মজুরির হার নির্ধারণ করা একান্ত প্রয়োজন। মজুরি যদি, এর আগেই বলেছি পয়েন্ট, মজুরি নির্ধারণ একই পয়েন্ট, মানে এই যে পয়েন্ট গুলো বলেছে পয়েন্টে কোনো চেঞ্জ নেই, পয়েন্ট পুরো একই আছে, শুধু চেষ্টা তোকে রিড করতে হবে একই পয়েন্টে, যেটা করার ব্যাপার নেই। এবার বলছে কার্য পরিকল্পনা। শিল্প প্রতিষ্ঠানে কাজকর্ম এবং প্রতিষ্ঠানের সুষ্ঠু ধারাবাহিকতা চালানোর জন্য উৎপাদন কার্যাবলী ব্যাপক পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন। টেলরের মতে পরিকল্পনা বিভাগ উৎপাদনের জন্য প্রয়োজন তথ্যাদি সংগ্রহ করবে এবং উৎপাদনের জন্য প্রয়োজন সকল প্রকার নির্দেশ জারি করবে। শুধু তাই নয়, সুষ্ঠুভাবে উৎপাদনের জন্য যন্ত্রপাতি সুশৃঙ্খলভাবে বিন্যাস করা প্রয়োজন। প্রতিটি কর্ম প্রক্রিয়া সম্পাদনের সময় নির্ধারণ করাও একান্ত দরকার। এই ওয়ার্ক প্ল্যানিংটা মানে কাজকর্ম যে করবে, যে কোম্পানিতে কাজকর্ম হবে তার জন্য একটা ওয়ার্ক প্ল্যানিং করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে। সিলেকশন অফ ওয়ার্ক, শ্রমিকদের কর্মী নির্বাচন ও মনোনয়ন। বলছে উৎপাদন ক্ষমতা নির্ভর করে, মানে অনেকাংশে নির্ভর করে যথাযথ কর্মী নির্বাচনের উপর। মানে উৎপাদন ক্ষমতা কিসের উপর নির্ভর করে? কর্মী নির্বাচনের উপর। তো কর্মী নির্বাচন বলতে কি বোঝায়? নতুন কর্মী নিয়োগকে বোঝায় না।
কর্মী নিয়োজন বলতে নতুন কর্মী নিয়োগকে বোঝায় না। ওই যে সমস্ত কর্মী কাজ করছে, ওই যে কর্মী নিয়োগ, ঠিক আছে, তারপর হচ্ছে তোর প্রমোশন, ঠিক আছে, ডিমোশন সব নিয়েই কর্মী নিয়োজনের মধ্যে পড়ে। যে ব্যক্তি যে কাজে বিশেষ দক্ষ তাকে সেই কাজে নিয়োগ করতে হবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং অপচয় রোধ হবে। শ্রমিক কর্মীদের যে প্রশিক্ষণ ও উন্নয়ন, ওই একই কথা বলছে পয়েন্টগুলো একই কথা বলছে, ট্রেনিং আর ডেভেলপমেন্ট, ঠিক আছে তো। ট্রেনিং হলো শ্রমিকদের দক্ষ করে তোলার একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা। যখন কোনো ব্যক্তি নতুন চাকরি যোগদান করে তখন তাকে হাতে কলমে কাজ শেখানো হয়, যন্ত্রপাতি ও কার্য পরিবেশের সঙ্গে পরিচয় করানো হয়, ঠিক আছে। প্রশিক্ষণের ফলে কর্মীদের এক্সপিরিয়েন্স বাড়ে। এইসব কারণে বৈজ্ঞানিক অবস্থানে কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইভ্যালুয়েশন অফ স্ট্যান্ডার্ড, মান নির্ধারণ। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অনুযায়ী শ্রমিক কর্মীদের নির্দিষ্ট মানের কাজ সম্পাদন করতে হয়। অবশ্যই এর জন্য প্রয়োজন কাঁচামাল, যন্ত্রপাতি ও যন্ত্রপাতির গতির মান নির্ধারণ। কাঁচামাল ভালো মানের না হলে, উন্নত মানের যন্ত্রপাতি পাওয়া না গেলে কখনোই উৎপাদন বৃদ্ধি পেতে পারে না। তাই টেলর বলেছেন উন্নত যন্ত্রপাতি ব্যবহারের চেয়ে সমমানের যন্ত্রপাতি ব্যবহারই শ্রেয়। যন্ত্রপাতির গতি নির্ধারণ, ডিটারমিনেশন অফ স্পিড অফ মেশিন। বলছে বৈজ্ঞানিক অবস্থায় যন্ত্রপাতির গতি নির্ধারণ করা হয়। যন্ত্রপাতির গতি যদি সঠিকভাবে নির্ধারণ করা হয় তাহলে শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে এবং তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। মানে ও যে কোম্পানিতে ফ্যাক্টরিতে যে মেশিন আছে, মেশিন তো স্লো হয়নি তো, ওটা বলতে চাইছে। মেশিন স্লো হলে কাজ তো স্লো হবে, মেশিন ফাস্ট হতে হবে। এবার বলছে কারখানার পরিবেশের মান নির্ধারণ, ইভ্যালুয়েশন অফ স্ট্যান্ডার্ড অফ ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট। বলছে শ্রমিকদের কাজে দক্ষতা বৃদ্ধি করতে গেলে কাজের পরিবেশ ভালো করতে হবে। তাই কারখানার পরিবেশের মান নির্ধারণ করা একান্ত প্রয়োজন। কারখানার মধ্যে পর্যাপ্ত আলো বাতাস যেন প্রবেশ করতে পারে, কর্মীদের যাতায়াতের পর্যাপ্ত জায়গা, শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করা, এক কথায় কারখানায় স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা দরকার। এর ফলে শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এবার বলছে কি কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়ন। বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করে। এই বিভাগ পরিকল্পনা প্রণয়ন, রুটিন তৈরি, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে। কেন্দ্রীয় পরিকল্পনা বিভাগ প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে, শ্রমিকদের গতি ও সময় নিরীক্ষা করে, কোথাও কোনো ব্যতিক্রম ধরা পড়লে তার জন্য প্রয়োজনীয় প্রতিকারমূলক সংশোধনী ব্যবস্থা অবলম্বন করে। আর কি শ্রমিক ও মালিকের মধ্যে সহযোগিতা, আগেই বলেছি। টেলরের যে বৈজ্ঞানিক অবস্থানের সুবিধা ও অসুবিধা। সুবিধা কি? সুবিধা হচ্ছে কাজকর্মে গতিবৃদ্ধি হয়, ঠিক আছে। মানে কাজকর্মটা অনেক ভালো মতো নয়, এটাও সুবিধা। আর কাজ করা সহজ। ব্যবস্থাপনার প্রধান নীতিগুলি যদি সুপ্রতিষ্ঠিত হয় তাহলে অধস্তন কর্মীদের পক্ষে কাজ করা সহজ হয়, কারণ এই নীতিগুলি কর্মীদের পক্ষে দেখ তুলনামূলক ভাবে টেলর হেওয়ালের তুলনায় টেলর কিন্তু কর্মীদের উপর গুরুত্ব দিয়েছে। আর অসুবিধা কি? বাস্তব বঞ্চিত। ব্যবসায় নীতিগুলো অধিকাংশ ক্ষেত্রে বাস্তবায়িত, কারণ কর্মবিভাজন নীতি অনুযায়ী কাজের সূক্ষ্মাতিসূক্ষ্ম বন্টন সম্ভব নয়। যদি বিভাজন অতিমাত্রায় হয় তাহলে কর্মীদের অলসতা দেখা দেয়। স্থানান্তর, বিভিন্ন সংস্থা মানে বিভিন্ন কোম্পানির সমস্যার প্রকৃতি বিভিন্ন। তাই কোনো একটি সংগঠন থেকে অন্য একটি সংগঠনের ব্যবস্থাপনার নীতিগুলি স্থানান্তর করা অসম্ভব। বলছে দেখ টেলর যে বই লিখেছিল সেই বইয়ের নামটা কি? টেলরের গ্রন্থ ও প্রকাশনা সংস্থা খুব বেশি নয়। 1895 সালে আমেরিকান সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্স এর একটি অধিবেশনে তার ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণা লেখা পিস রেট সিস্টেম, এটাই লেবারের চ্যাপ্টার আছে, পিস রেট সিস্টেম প্রবন্ধটি প্রথম প্রকাশ পায়। পরে 1903 সালে লেখাটিকে আরো সংশোধিত করে শপ ম্যানেজমেন্ট নামে পুস্তক প্রকাশিত হয়। 1911 সালে বইটিকে আরো পরিবর্তিত করে দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট নামে প্রকাশ পায়। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বইটির অবদান অনস্বীকার্য। এবার কি বলছে? টেলরের মতবাদের সঙ্গে ফিওলের মতবাদের পার্থক্য। টেলর পড়া হয়ে গেছে, ফিওল পড়া হয়ে গেছে, বলছে তোমার পার্থক্য বল। এর মধ্যে পার্থক্য কি? টেলর কিসের উপর গুরুত্ব দিয়েছে?
আর ফিয়ল কিসের উপর গুরুত্ব দিয়েছিল? টেলর উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছিল, উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছিল, ঠিক আছে। আর ফিয়ল সামগ্রিক ব্যবস্থাপনার কার্যাবলী এবং নীতিগুলির উপর গুরুত্ব দিয়েছিল। তাহলে ও কিসের উপর গুরুত্ব দিয়েছে? ফিয়ল সামগ্রিকভাবে ব্যবস্থাপকদের কার্যাবলী, ব্যবস্থাপকদের কাজ আর সেই সংক্রান্ত নীতির উপর গুরুত্ব দিয়েছে। আর টেলর কি করেছিল? নীতিগত বিশ্লেষণ। টেলরের মতবাদ বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। টেলরের মতবাদটা কোথায় নির্ভরশীল? ঠিক আছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। আর ফিয়লের ব্যবস্থাপনা হলো একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য উপাদানগুলি হলো পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা স্তর। টেলর শিল্প ব্যবস্থাপনায় নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ স্তরে দৃষ্টিপাত করেছেন। টেলরের শিল্প ব্যবস্থাপনায় নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ স্তরে দৃষ্টিপাত করেছেন। অর্থাৎ তার সমীক্ষার প্রধান কেন্দ্রবিন্দু হলো যন্ত্র চালক, যন্ত্র। আর ফিয়ল সামগ্রিকভাবে উচ্চ স্তর থেকে শুরু করে ক্রমাগত নিম্ন স্তরের দিকে অগ্রসর হয়েছে, যার জন্য তিনি নির্দেশদানের একতা, সংযোজন ও দলীয় একতার উপর গুরুত্ব আরোপ করেছেন। শ্রমিকদের দক্ষতা। টেলর তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দিয়েছিল, ঠিক আছে। আর এই দেখ, এটা তো খুব সোজা। টেলর কি করেছে? টেলর কি করে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন আর ও কর্ম বিভাজনের উপর জোর দিয়েছে। নীতি। টেলরের নীতি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আর ওর নীতি প্রশাসনিক ব্যবস্থাপনা। প্রয়োগের ক্ষেত্র, টেলরের নির্দিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য টেলরের নীতি, আর এটা সব জায়গায় প্রযোজ্য হবে। টেলর ও ফেয়লের ব্যবস্থাপনার মতবাদের মধ্যে সাদৃশ্য। এদের মধ্যে মতবাদের মধ্যে কি কি সাদৃশ্য আছে এটা একটু দেখতে হবে। মতবাদের মধ্যে কি কি সাদৃশ্য আছে এটা একটু পড়বি। এই দেখ, একটা পয়েন্ট মানে ব্যবস্থাপনার সার্বজনীনতা। শ্রমিক মালিক সহযোগিতা উভয়েরই আলোচ্য বিষয়, দুজনেরই আলোচ্য বিষয় ছিল শ্রমিক আর মালিকের সহযোগিতা। গবেষণার মূল বিষয়বস্তু। টেলর ইস্পাত, ধাতু খণ্ডন ও গড়নের কৌশল নিয়ে গবেষণা করতেন। অন্যদিকে ফিয়ল খনির ভূতাত্ত্বিক বিষয়ে গবেষণা করতেন। এই যে এরা যে নীতিগুলো এমনি তৈরি করেনি, ওরা গবেষণা করেছিল, ঠিক আছে। ওরা গবেষণা করেই কিন্তু এগুলো এসেছিল, দেখেছিল, পর্যবেক্ষণ করেছিল, তারপরে কিন্তু এই নীতি তৈরি করেছিল। টেলর ইস্পাত, ধাতু খণ্ডন ও গড়নের কৌশল নিয়ে গবেষণা করতেন। আর ফিয়ল খনির ভূতাত্ত্বিক বিষয়ে গবেষণা করতেন। সুতরাং গবেষণা মানে দুজনেরই মূল বিষয়বস্তু ছিল গবেষণা। ও কিছু গবেষণা করতো, ও কিছু গবেষণা করছে। ব্যবহারিক জ্ঞান। দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মাধ্যমে ব্যবস্থাপনার চিন্তাগুলি উপলব্ধি হয়েছে। এই যে একদিনে কিন্তু নীতি তৈরি করতে পারেনি, বহু বছর ধরে পর্যবেক্ষণ করেছে, তারপরে কিন্তু দেখেছে যে এইভাবে এইভাবে এরকম হয়, তারপরে কিন্তু নীতিগুলো তৈরি করেছিল। দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের মাধ্যমে উভয় ব্যবস্থা চিন্তাগুলি উপলব্ধি করেছে। তাই তারা, অর্থাৎ তারা উভয়ই নিজেদের ব্যবহারিক জ্ঞান থেকে ব্যবস্থাপনার তত্ত্বগুলি ব্যক্ত করেছে। লাস্ট, ব্যবস্থাপনার তত্ত্ব। টেলর বৈজ্ঞানিক শব্দটি ব্যবহার করেছেন ব্যবস্থাপনা। অনেক ফিয়ল ব্যবস্থাপনার সাধারণ তত্ত্ব, ঠিক আছে, ও বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করেছে, ও সাধারণ তত্ত্ব ব্যবহার করেছে, অর্থাৎ প্রশাসনিক দিকটির কথা চিন্তা করেছে। কিন্তু ব্যবহারিক সমস্যার ক্ষেত্রে উভয় বিজ্ঞান ভিত্তিক নীতির উপর গুরুত্ব দিয়েছে। অসুবিধা। টেলর ও ফিয়লের অবদানের মধ্যে কি কি অসুবিধা ছিল? টেলর হলেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, ঠিক আছে। আর ফিয়লটা কি ছিল? ও ছিল ব্যবস্থাপনার আদিগুরু। যন্ত্রচালকের কাজই হলো টেলরের ব্যবস্থাপনার মূল কেন্দ্রবিন্দু, ঠিক আছে। টেলর শিল্প ব্যবস্থাপনার ক্রমোচ্চ স্তরের নিচের স্তর থেকে শুরু করে উপরের দিকে অগ্রসর, নিচ থেকে উপরের দিকে যেতে। আর ফিয়ল উপর থেকে নিচে আসে। ফিয়ল নির্দেশনের একতা ও দলীয় একতার উপর বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। তো এই বলেছে। তাহলে এখানে কি দেখলি? টেলরকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। টেলর কিসের উপর গুরুত্ব দিয়েছিলেন?
টেলর কিসের উপর গুরুত্ব দিয়েছিলেন? বললাম টেলর কিসের উপর গুরুত্ব দিয়েছিলেন বলবি, আর ফিয়াল কিসের উপর গুরুত্ব দিয়েছিলেন? এখান থেকে তুই বলতে পারবি। বলছেন টেলর ব্যবস্থাপক হওয়ার আগে ইস্পাত হাটুপাত, দেখ এই বৈসাদৃশ্য যেটা দিয়েছে না, আলাদা করে পড়ার দরকার নেই। পার্থক্যটাই বৈসাদৃশ্য, পার্থক্যটাই বৈসাদৃশ্য। What are the difference?